তুমুল বর্ষণকে মাথায় নিয়ে রাত ১২টার দিকে অর্ধভেজা অবস্থায় পূর্ণ তার ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে হসপিটালের ভেতরে প্রবেশ করে। তার পেছনে থাকা টনি তাকে ছাতার নিচে আসতে বলল। সে সেসব কথা উপেক্ষা করে ছুটে আগে আগে হসপিটালে প্রবেশ করে। হসপিটালের ভেতরে প্রবেশ করে পূর্ণতা চিৎকার দিয়ে ডাক্তারদের ডাকতে থাকে। তার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কয়েকজন নার্স বের হয়ে আসে। তারা পূর্ণতার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন পূর্ণতা জানায়, তাজওয়াদের অতিরিক্ত জ্বরের কারণে খিঁচুনি শুরু হয়। সেটা একটু পর কমতেই সে অজ্ঞান হয়ে গিয়েছে। পূর্ণতার কথা শুনে নার্স তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসেই শুরুতে পূর্ণতার একটু আগের করা বোকামির জন্য তাকে ঝাড়ে। একে তো বাচ্চাটার এত জ্বর, তার উপর তার গায়ে বৃষ্টির পানি লাগিয়েছে। ডাক্তারটি তাজওয়াদকে কেবিনে নিয়ে গিয়ে তার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে বলে একজন নার্সকে। পূর্ণতা তো কিছুতেই ছেলেকে দিবে না। ডাক্তারটি অনেক কষ্টে তার থেকে তাজওয়াদকে নেয়। তারপর নার্সটির কোলে তুলে দেয়। নার্সটি চলে যায় অচেতন তাজওয়াদকে কোলে তুলে। এদিকে ছেলেকে নিয়ে অতিরিক্ত টেনশনে আর হারিয়ে ফেলার ভয়ের কারণে পূর্ণতা তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে নিলে একজন সুঠামদেহী পুরুষ এসে তাকে আগলে নিয়ে নিজের বক্ষ মাছে। পুরুষটি নিজেও কাক ভেজা হয়ে রয়েছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে পূর্ণকে বুকে নিয়ে নিচে বসে পড়ে। তারপর পূর্ণ তার গালে আলতো চাপড় দিতে দিতে বলে, পূর্ণ, এই পূর্ণ, কি হলো তোমার? চোখ খুলো পূর্ণ, আমাদের তাজের কিচ্ছু হবে না। তুমি চোখ খুলো প্লিজ। আল্লাহ, এ আমায় কি কি পরীক্ষায় ফেলছেন? রহম করুন মাবুদ। ডাক্তার, ডাক্তার, আমার পূর্ণর কি হলো? একটু দেখুন তাকে। অতীত। ওই ঘটনার পর থেকে দিনকে দিন পূর্ণতা আবারও আগের মতো চুপচাপ, গম্ভীর, গোমরামুখো হয়ে যেতে থাকে। বাসায় যতটা সম্ভব কম থাকার ও কম কথা বলার চেষ্টা করে। যেটুকু না করলেই নয় তাই করে। জাওয়াদের সাথে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এতগুলো দিন পর সে নিজের অহেতুক জেদের কারণে করা ভুলটা উপলব্ধি করতে পারছে। জিনিয়ার সাথেও বেশি একটা কথা বলে না। তার সাথে আগের মতো হই হুল্লোড়, দুষ্টুমিতে মেতে থাকে না। জাওয়াদ তার ইন্ট্রোভার্ট স্বভাব থেকে বের হয়ে পূর্ণতার সাথে স্বাভাবিক আর পাঁচটা স্বামীর মতো আচরণ করতে পারছে না। আবার পূর্ণতার এই মিয়ে যাওয়া বিষয়টাও তাকে বড্ড পীড়া দিচ্ছে। সে বুঝতে পারে তার মায়ের করা ওই কাজটা পূর্ণতাকে অনেক কষ্ট দিয়েছে। আর ওই কারণেই সে জাওয়াদের থেকেও দূরত্ব বাড়িয়ে দিয়েছে। জাওয়াদের পূর্ণতার আগে পিছে ঘোরার পরিমাণ এখন সকলের কাছে ওপেন সিক্রেট। মিস্টার শেখ ছেলেকে আলাদা করে ডেকে নিয়ে তাকে অনেক সময় নিয়ে সম্পর্কটাকে স্বাভাবিক করার বিষয়ে বুঝিয়েছেন। জাওয়াদও বুঝেছে, সেও এখন চায় সম্পর্কটা স্বাভাবিক হোক। কয়দিনই বা আমরা বাঁচব? মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। যতদিন বেঁচে আছি, বাবা মা বউ নিয়ে মিলেমিশে সংসার করাতেই তো প্রকৃত সুখ। মিস্টার শেখ নিজের মিসেসকেও বুঝিয়েছেন, কিন্তু সে বুঝেছে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। মিস্টার শেখ পূর্ণতাকে সেই চর মারার বিষয়ের জন্য সরিও বলেছে। পূর্ণতা বলেছে সে কিছু মনে করেনি। তিনিও জাওয়াত সবকিছু স্বাভাবিক করার চেষ্টায় কোমর বেঁধে লেগে পড়েছে। কিন্তু বউ শাশুড়ির মধ্যকার সম্পর্ক এত কিছুর পরও ঠিক হচ্ছে না। একদিন জাওয়াত নিজেই যায় তার মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে। সেদিনের ঘটনাটা হলো, আম্মা আসবো? মিসেস শেখের রুমের দরজায় নক দিয়ে জিজ্ঞেস করে জাওয়াত। মিসেস শেখ তখন শুয়েছিলেন। বাসায় আপাতত তারা তিনজন। জিনিয়া গিয়েছে কোচিংয়ে আর মিস্টার শেখ নামাজে। পূর্ণ তার রুমে অফিসের কাজ করছে। মিসেস শেখ শোয়া থেকে উঠে বসে জাওয়াতকে রুমে ঢোকার পারমিশন দেয়। জাওয়াত পারমিশন পেয়ে বেডে মায়ের পায়ের কাছে গিয়ে বসে। মিসেস শেখকে তার স্বাস্থ্য সম্পর্কে হালচাল জিজ্ঞেস করে। মিসেস শেখ জানায় তার পায়ের বাতের ব্যথা উঠেছে, তাই শুয়েছিলেন। জাওয়াত মিসেস শেখের ওষুধের বক্স থেকে ডাক্তারের প্রেসক্রাইব করা তেল দিয়ে কিছুক্ষণ মায়ের পা মালিশ করে দেয়। এতে মিসেস শেখ কিছুটা আরাম অনুভব করে এবং তার বাতের ব্যথাটাও অনেকটা কমে যায়। হাত ধুয়ে এসে জাওয়াত পুনরায় মায়ের পাশে এসে বসে পড়ে। তার মা হাসি হাসি মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া দিতে থাকে। ছেলেটা তার অনেক শখের। তাদের বিয়ে 4 বছর পর অনেক কষ্টে জাওয়াত হয়।
হওয়ার পরও তাকে ও তার ছেলেকে অনেক কথা শুনতে হয়েছে, শুধুমাত্র জাওয়াদের গায়ের রঙের কারণে। জাওয়াদ কালো বলে কোনো বাচ্চা তার সাথে মিশতে চাইতো না। এই গায়ের রঙের কারণে স্কুল, কলেজ এবং ভার্সিটিতে সব জায়গাতেই তাকে বহু কথা শুনতে হয়েছে। ছোট থাকতে সেসব কথা শুনে বাসায় এসে মায়ের কোলে মুখ গুজে কাঁদত সে। তার কান্না দেখে মিসেস শেখও কাঁদত। বড় হওয়ার পর সে কাঁদত না ঠিকই, এমনকি মায়ের সাথে শেয়ারও করতো না। কিন্তু তার কষ্টগুলো মিসেস শেখ তার মুখের দিকে তাকিয়ে জেনে যেতেন। জাওয়াদের হাতে গোনা যে কয়েকটা ফ্রেন্ড আছে, তার মধ্যে তার মায়ের নামটি থাকবে সবার উপরে। মায়ের সাথে সে তার সকল কথা শেয়ার করে। এজন্য কাজিন মহলে তাকে নিয়ে হাসাহাসি করা হলেও সে এসবে কান দেয় না। জাওয়াদ তার মায়ের হালকা কুঁচকে যাওয়া হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। তারপর শান্ত গলায় বলে, আম্মা, আপনার কাছে একটা আবদার। আবদার না, বলতে পারেন অনুরোধ। রাখবেন আমার অনুরোধটা? মিসেস শেখ তার বয়সের অভিজ্ঞতার দরুন বুঝতে পারে জাওয়াদ কি বলতে এসেছে। তাও সে হাসি মুখে ছেলের কথায় সম্মতি জানায়। মায়ের সম্মতি পেয়ে জাওয়াদ বলে, আম্মা, পূর্ণতা কি মেয়ে হিসেবে অনেক খারাপ? ওকে নিয়ে কি সংসার করা যায় না? ওকে কি আপনি আঞ্জুমানের জায়গাটা দিতে পারবেন না আম্মা? মিসেস শেখ যদিও আন্দাজ করেছিলেন জাওয়াদ এই কথাগুলোই বলবে, কিন্তু তার আন্দাজ সত্যি হয়ে যাওয়ায় তার মুখটা গম্ভীর হয়ে যায়। সে থমথমে গলায় বলে, যাবে না কেন? অবশ্যই যাবে। কিন্তু এক্ষেত্রে তোমার মায়ের ওয়াদার খেলাফ হবে এই আর কি। আমি আমার বাপ মা হারা ভাতিজির কাছে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এছাড়া আর কিছুই না। জাওয়াদ এসব কথা শুনে একটু অস্থির হয়ে ওঠে। সে উত্তেজিত গলায় বলে, তা কেন হবে আম্মা? আমরা সবাই মিলে একটা ভালো ছেলে দেখে আঞ্জুমানের বিয়ে দিয়ে দিব। আপনি তো ওকে সুখী দেখতেই আমার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যে ছিল না ওর আমার বিয়ে। তাতে কি হয়েছে? ওর সুখটাই তো মুখ্য বিষয়, তাই না? মনে করেন বিয়ের পর কোনো কারণে আমরা সুখী হতে পারলাম না, তখন তো আপনার ছেলে আর ভাতিজি দুজনে অশান্তিতে থাকতো। এটা কি আপনি সহ্য করতে পারতেন? মিসেস শেখের কথাগুলো কতটা অযৌক্তিক তা জাওয়াদ তার কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ঠিকই তো, বিয়ের পর যদি জাওয়াদ আর আঞ্জুমান সুখী না হয়, তখন কি সে তার প্রিয় দুই সন্তানকে এমন অবস্থায় সহ্য করতে পারবে? কিন্তু জেদি মিসেস শেখ তা মানতে নারাজ। সে তার কথাতে অটল রইলেন মনে মনে। মুখে চুপ রইলেন। জাওয়াদ আবারও বলতে থাকে, আগের চেয়েও নরম ও কোমল গলায়, আম্মা, আমার সবচাইতে কাছের বন্ধু আপনি। আপনার কাছে আমি খোলা বইয়ের মতো, এটা আপনি ভালো করেই জানেন। তাই আপনাকেই প্রথমে জানাচ্ছি, আমি পূর্ণতাকে ভালোবেসে ফেলেছি। ভীষণ ভালোবেসে ফেলেছি ওই বজ্জাত মেয়েটাকে। ছেলের মুখে সরাসরি এমন কথা শুনে মিসেস শেখ বেশ চমকে যান। তার লাজুক স্বল্পভাষী ছেলে যে তাকে এমন ডাইরেক্ট নিজের বউকে ভালোবাসার কথা বলে দিবে, সে স্বপ্নেও কল্পনা করেননি। ছেলে তাহলে চিরদিনের জন্য হাত থেকে বের হয়ে গেছে, এটা সে বেশ ভালো করেই উপলব্ধি করতে পেরেছে। জাওয়াদ এবার কণ্ঠে কাতরতা নিয়ে বলে, আম্মা, এবার প্লিজ আপনি সবকিছু ভুলে গিয়ে পূর্ণতাকে মেনে নেন না। প্লিজ আম্মা, আমার জন্য আপনার কালামানিকের এই অনুরোধটুকু রাখেন না আম্মা। মেয়েটা একটু মাতৃস্নেহ পাওয়ার জন্য কত হাহাকার করে, আপনি কল্পনাও করতে পারবেন না আম্মা। ও আমাকেও বলেন ওর কষ্টগুলো, নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে আমার থেকে। ওর এই নিজেকে গুটিয়ে নেওয়া আমায় অনেক কষ্ট দিচ্ছে আম্মা। ও আগের মতো হাসে না, আমাকে নাকানি চুবানি খাওয়ায় না, হই হুল্লোড় করে না। এমন শান্তশিষ্ট মেয়েই আমি সবসময় পছন্দ করতাম, যার কারণে আঞ্জুমানকে বিয়ে করতে মত দিয়েছিলাম। কিন্তু কিন্তু পূর্ণতারের নীরবতা আমায় অদ্ভুত পীড়া দিচ্ছে আম্মা। আপনি প্লিজ ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নেন না। আমার অনুরোধ আপনার কাছে। কথাগুলো বলতে বলতে জাওয়াদের অজান্তেই কখন যে তার চোখে অশ্রুরা এসে ভিড় করেছে, সে নিজেও জানে না। মিসেস শেখ সূক্ষ্ম দৃষ্টিতে জাওয়াদের মুখাবয়ব প্রত্যক্ষ করেন। জাওয়াদের চোখ থেকে শুরু করে তার নিঃশ্বাস অবধি বলে দিচ্ছে সে পূর্ণতাকে কতটা ভালোবেসে ফেলেছে। নিজের বউকে ভালোবাসবে, স্বাভাবিক কথা। কিন্তু এই স্বাভাবিক কথাই মিসেস শেখের কাছে পৃথিবীর সবচাইতে বড় অস্বাভাবিক কথা। সে নিজেকে কিছুটা ধাতস্থ করে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলে, আচ্ছা বেশ, মিয়া বিবি রাজি, তো আমি কাজী হয়ে কি কাজ করব? তোমার সুখই আমার কাছে প্রধান বিষয় আব্বা। তুমি সুখী থাকলে আমি খুশি। এটা আমার ওয়াদা ভঙ্গ হলে হোক।
তোমার মুখের দিকে তাকিয়ে আমি ওই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিব। কিন্তু তোমাকেও আমার কয়েকটা কথা শুনতে হবে এবং রাখতেও হবে। তাহলেই আমি ওই মেয়ের সাথে মিলেমিশে সংসার করব, অন্যথায় না। কি, রাখবে তো আমার কথাগুলো? জাওয়াত খুশি হয়ে যায় তার মায়ের কথা শুনে। তার মা পূর্ণতাকে মেনে নিয়েছে এতেই জানি সে খুশিতে আত্মহারা। সে তার মাকে প্রচন্ড বিশ্বাস করে। তার মনেই হয়েছিল সে যদি তার মাকে আবদারটি করে তাহলে তার মা তার দিকে তাকিয়ে হলেও আবদারটি রাখবেন। আর হয়েছেও তাই। জাওয়াত খুশি খুশি মনে বলে, বলেন আম্মা, আমি আপনার সব কথা রাখবো ইনশাল্লাহ। ভেবে বলছো তো জাওয়াদ? আমার কথাটা শোনার পর মনে হতেই পারে আমি তোমাদের ওপর নীরব নির্যাতন চালাচ্ছি। তাই ভেবে দেখো রাখতে পারবে কিনা আমার কথা। মায়ের এহেন কথা শুনে জাওয়াদের কপালে ভাঁজ পড়ে যায়। তাও সে দৃঢ় গলায় বলে, আমি আপনাকে ওয়াদা করছি আম্মা, পূর্ণতাকে মেনে নেওয়ার পরিবর্তে আপনি আমায় যা করতে বলবেন তাই করব। বেশ, তাহলে শোনো, আমি আমার অভিজ্ঞতার জেরে একটা কথা বলছি। তুমি শুধু বলবে কথাটা সঠিক কিনা। হুম। তুমি আর পূর্ণতা এই ১.৫-২ মাসের সংসারে একবারও কাছাকাছি এসেছো? জাওয়াদ তার মায়ের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যায়। সে ভেবেছিল কি, আর তার মা প্রশ্ন করছে কি। সে বড় অস্বস্তিতে পড়ে যায়। তাই সে নজর লুকাতে চায় মিসেস শেখের থেকে। মিসেস শেখ ছেলের অস্বস্তি বুঝতে পারেন সহজে। তারও যে অস্বস্তি হচ্ছে না এমন না, কিন্তু জাওয়াত পূর্ণতার সম্পর্কটাকে আগে বাড়ানো আটকাতে এটাই একটা পন্থা। যদি সব হয়েও যায় তাহলেও সে কিছু একটা করে পূর্ণতাকে জাওয়াদের জীবন থেকে সরিয়ে দিবে। আর না হয়ে থাকলে তো তার জন্য প্লাস পয়েন্ট। মিসেস শেখ ছেলের হাত ধরে বলেন, একটু আগেই বললে আমি তোমার সবচাইতে কাছের বন্ধু। বন্ধু মনে করেই না হয় বলো কথাটা। জাওয়াদ আমতা আমতা করে বলে, না, কাছাকাছি আসা হয়নি আমাদের একবারও। মিসেস শেখ মনে মনে এমনই একটা কথা শোনার জন্য দোয়া করছিলেন ওপরওয়ালার কাছে। সে নিজের খুশি মনেই চেপের উপরে গুঁড়ো গম্ভীর হয়ে বলতে শুরু করেন, আচ্ছা বেশ, এখন আমি বলি তোমায় কি করতে হবে। তোমাদের বিয়েতে যেহেতু তোমার বাবা মা ও পূর্ণতার বাবা অনুপস্থিত ছিল, তাই আমি চাই তোমাদের আবারও বিয়ে দিতে, আমাদের বড়দের উপস্থিতিতে। ১ মাস পর যেহেতু জিনিয়ার পরীক্ষা, তাই আমি চাচ্ছিলাম জিনিয়ার পরীক্ষার পর তোমাদের দুজনকে আবারও বিয়ে দিতে আমাদের উপস্থিতিতে। এখনই করতে পারি কাজটা আমরা, কিন্তু আমি পূর্ণতাকে আরেকটু যাচাই বাছাই করে নিতে চাই আমার কালামানিকের জন্য। ছেলে আমার কালো হলে কি হবে? এমন রত্ন পূর্ণতার বাবা ১০০ রাষ্ট্র খুঁজলেও পাবে না। আর পূর্ণতাকে আমি এই ১.৫ মাসে নিজের হাতে গড়ে নিতে চাই। অফিস করুক সে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সাথে মিলেমিশে সংসার করতে হলে আমার কিছু নির্ধারিত নিয়ম তাকে মানতে হবে। যদি সে আগামী ১-১.৫ মাসে এই নিয়মগুলো মেনে চলতে পারে, তবে আমি শারমিন শেখ কথা দিচ্ছি তোমাকে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব এবং বাসর ঘর সাজাবো। কিন্তু এই ১.৫ মাসে তোমরা দুজন কাছাকাছি আসতে পারবে না। কি, পারবে তো আমার কথা রাখতে? নাকি বউয়ের আঁচলে বাধা পড়ে মাকে ভুলে যাবে? মিসেস শেখ একটু ইমোশনাল হয়ে শেষের কথাটা বলে। জাওয়াদ নিতান্তই সরল মনে মায়ের কথাগুলোতে সম্মতি দিয়ে দেয়। একদিকে তার জন্মদায়িনী মা, যার উদরে ১০ মাস ১০ দিন থেকে এই পৃথিবীর আলো দেখতে পেরেছে। অন্যদিকে জীবনের প্রথম ভালোবাসার নারী। জাওয়াদ গ্যারান্টি দিয়ে বলতে পারবে, পূর্ণতাকে যদি কেউ জাওয়াদের জন্য জ্বলন্ত কাঠ কয়লার উপর হাঁটতে বলে, তাহলে পূর্ণতা ১ মিনিট সময় ব্যয় ব্যতীত তাই করবে। এই বিশ্বাস ও ভরসা থেকে জাওয়াদ তার মাকে ওয়াদা করে। পরের দিন সকালে পূর্ণতা তাড়াতাড়ি উঠল, ঘাপটি মেরে শুয়ে থাকে। অ্যালার্মের আওয়াজে জাওয়াদের ঘুম ভেঙে গেলে সে শোয়া থেকে উঠে বসে, ঘাড়ে হাত রেখে ম্যাসাজ করে আড়মোড়া দেয়। এমনটা করলে তার ঘুম ঘুম ভাবটা তাড়াতাড়ি কেটে যায়। স্বভাব সুলভ ঘাড় ঘুরিয়ে পূর্ণতার জায়গায় তাকালে দেখতে পায় আজও পূর্ণতা শুয়ে আছে। আগে এমনটা কখনোই হয়নি। মিসেস শেখের ওই দিনের কাজের পর থেকে এমনটা হচ্ছে। পূর্ণতা বেশিক্ষণ শুয়ে থাকার কারণ হলো তাড়াতাড়ি উঠলেই কিচেনে গিয়ে মিসেস শেখের হাতে হাতে নাস্তা বানাতো, যেটা কিনা মিসেস শেখ পছন্দ করতেন না। মিসেস শেখ ওই দিন ওভাবে অপমান করার পর সে সত্যিকার অর্থে ভীষণ কষ্ট পেয়েছে।
যার কারণে এখন আর তার পেছন পেছন ঘুরে না, আর নাই বা কোনো কিছু রান্না করে। বেশিরভাগ দিনই সকালে না খেয়ে অফিসে চলে যায়। অজুহাত হিসেবে অবশ্যই দেরি হয়ে গিয়েছে বলে। তারপর 12টার দিকে পেটে টান লাগে বেশি, তখন হেভি কিছু খায়। ওই খাওয়াতেই তার দুপুরের খাওয়া হয়ে যায়। অফিস থেকেও দেরি করে ফিরে। জাওয়াত 7:30 বা 8টার মধ্যে বাসায় এসে পড়ল, সে আসে 9টায়। কখনো কখনো 9:30টাও বাজে। মূলত সে একেবারে ডিনার করে আসে। জাওয়াত মিস্টার শেখ জিনিয়া তাকে খাওয়ার জন্য জিজ্ঞেস করলে সে কোনো একটা বাহানা দিয়ে কাটিয়ে দেয়। আবার মাঝে মধ্যে তাদের সাথে খায়। কিন্তু তারা যতক্ষণ না বেড়ে দেয় সে নিজ থেকে বেড়ে নেয় না। কোথায় যেন একটা বাজে তার। জাওয়াত এখন তাকে রাতে নিচ থেকে বকে টেনে নেয়। পূর্ণতার ঘুম ভেঙে নিজেকে তাড়াতাড়ি সরিয়ে আনে জাওয়াদের থেকে। পূর্ণতা ইদানিং প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে, যার কারণে তার ব্রেনও সমস্যা দিচ্ছে। আজ সত্যিই তার ঘুম থেকে ওঠার পর মাথা অস্বাভাবিক ব্যথা করায় সে এখনো শুয়ে আছে। সে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবে আজ একবার তার ডাক্তারের কাছে যাবে। জাওয়াদের আজ কি হলো? সে পূর্ণতার কাছে গিয়ে তার কপালের উপর থেকে হাত সরিয়ে গালে নিজের হাত রেখে জিজ্ঞেস করে, পূর্ণ, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আমি জানি তুমি জেগে আছো। পূর্ণতা জাওয়াদের রেহেন কাজে হকচকিয়ে গিয়ে চোখ খুলে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে। জাওয়াদি আবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার বলো তো? ইদানিং এত অনিয়ম কেন তুমি? সকালে না খেয়ে বেরিয়ে যাও, দুপুরেও তেমন একটা খেতে দেখি না, রাতে জোর না করলে খাও না, এমন কেন করছো? অসুস্থ হয়ে আমাকে নাকানি চুবানি খাওয়াতে চাচ্ছ? খবরদার এমন হলে সোজা বাপের বাড়ি রেখে আসবো বলে দিলাম। শেষের কথাগুলো জাওয়াত বেশ কৌতুক করেই বলে, কিন্তু পূর্ণতার মস্তিষ্ক সেটাকে ভুল বুঝে নেয়। সে জাওয়াদের কথাগুলোকে সিরিয়াস নিয়ে নেয়, ভাবে জাওয়াদও তাকে উটকো ঝামেলা ভেবে কথাগুলো বলেছে। পূর্ণতা তার কথার উত্তর দেয় না তাৎক্ষণিকভাবে, বরং নিজের গাল থেকে জাওয়াদের হাতটা সরিয়ে শোয়া থেকে সেও উঠে বসে। অর্ধেক খুলে যাওয়া এলোমেলো চুলগুলো খোপা করতে করতে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর সরাসরি জাওয়াদের দিকে ঘুরে ঠান্ডা গলায় বলে, আমি কিছুদিন বাবার বাড়ি থাকতে চাই। বাবা একটু অসুস্থ। বড় বাবা বড় মা আরিয়ান ভাইয়া থাকলো, তারা বাবার যথাযথ খেয়াল রাখতে পারে না। তাই আমি কিছুদিন যেয়ে থাকতে চাইছি। পারমিশন পাবো তো? পূর্ণতা একটু থেমে জাওয়াতকে কিছু বলতে না দিয়ে নিজে আবার বলতে থাকে, দেখেছেন, আমিও কি বোকা। পারমিশন না পাওয়ার কি আছে? আমি না থাকলে তো আপনারাই স্বস্তি পান। উঠক, উড়ে আসা ঝামেলা বিদায় নিয়েছে। জাওয়াত ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, মেয়েটার মাথায় সমস্যা দেখা দিল নাকি? তখন ওই কথাটা তো সে মজা করে বলল, এটা সিরিয়াস নিয়ে নিল? এত চেঞ্জ একটা থাপ্পড়ে? না, থাপ্পড়টা তারই মারা উচিত ছিল আরো আগে। তাহলে তাকে এতদিন নাকানি চুবানি খাওয়া লাগতো না। সেও বেড ছেড়ে দাঁড়িয়ে পূর্ণতার মুখোমুখি হয়ে দাঁড়ায়। তারপর পূর্ণতার মাথায় 2 আঙুল দিয়ে একটা টোকা দিয়ে বলে, মাথার ডাক্তার দেখাও মেয়ে, না হলে পাবনার টিকিট আমাদের দুজনের জন্যই কাটা লাগবে। তোমার বাবার বাড়ি যাবে ভালো কথা, আমাকে বলেছ, বাবা মায়ের থেকেও পারমিশন নিয়ে নিও। আর বাপের বাড়ি থেকে ফিরে এসে রান্না বান্না হাত লাগাবে। আমার মায়ের বয়স হয়েছে, একা হাতে সব করতে তার কষ্ট হয়। বাই দ্য ওয়ে, আরিয়ানকে? জাওয়াদের প্রশ্ন শুনে পূর্ণতা এমন একটা লুক দেয়, না জানি জাওয়াত পৃথিবীর সবচাইতে উদ্ভট একটা প্রশ্ন করে ফেলেছে। কিন্তু জাওয়াদের দোষ নেই। আরিয়ান বাসায় থাকে খুবই কম, আর বিভিন্ন কারণে আজ পর্যন্ত তার আর জাওয়াদের সাক্ষাৎ হয়নি। পূর্ণতা পূর্বের ন্যায় শান্ত গলায় বলে, আমার বড় বাবার ছেলে। ওহ, কথাটা বলে জাওয়াদ আলনা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সে ফ্রেশ হয়ে আসার পর পূর্ণতা যায় ফ্রেশ হতে। তার ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হতে অফিস টাইমের সময় হয়ে যায় অনেকটাই। সে তাড়াহুড়ো করে ল্যাপটপ ব্যাগ নিয়ে বের হয়ে যেতে চাইলে তার কানে আসে মিসেস শেখের কিছু কথা। সে একটা প্লেটে খাবার বেড়ে দিয়ে একটু উঁচু গলাতে বলে, জাওয়াদ, তোর বউকে খেয়ে বের হতে বল। প্রতিদিন আমি একই কাহিনী দেখতে দেখতে বিরক্ত। এমন করে অসুস্থ হয়ে গেল ওর বড়লোক বাবা এসে আমাদের কাছে জবাবদিহি চাইবে। আমরা গরিব হতে পারি, কিন্তু মান সম্মান, বিবেক ওনাদের থেকে কিছু কম না। একদিন না হয় রাগের মাথায় একটা চড়ই মেরেছিলাম,
এটার জন্য দিনের পর দিন না খেয়ে কি প্রমাণ করতে চায় তোর বউ? এত না মামা করে? নিজের মা হলে এতদিন রাগ ধরে রাখতে পারতো? শাশুড়ি মেরেছে বলে এত রাগ? আসলে কি আমাকে কখনো সত্যিকার অর্থে মায়ের জায়গাতে বসাতেই পারেনি? শাশুড়ি কি কখনো মা হয় নাকি? মিসেস শেখ একা একাই কথাগুলো বলতে বলতে সকলের প্লেটে খাবার বাড়তে থাকেন। মিস্টার শেখ, জাওয়াত, জিনিয়া সবাই তার কথা শুনে মিটমিটিয়ে হাসতে থাকে। পূর্ণতা ব্যাগ খোলের ন্যায় হাঁ করে দাঁড়িয়ে থাকে তার দিকে তাকিয়ে। ভদ্রমহিলা যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে সেটা তার বোধগম্য হয়েও হচ্ছে না। মিসেস শেখ হাসি হাসি গলায় পূর্ণতাকে বলেন, দাঁড়িয়ে আছো কেন আম্মু? আসো বসো নিজের জায়গায়। পরিবারের সকলে একসাথে বসে খেলেই না তখন খাওয়ার তৃপ্তি আসে। আসো বসো বসো। মিস্টার শেখ এত সুন্দর করে ভালোবাসা দিয়ে কথাগুলো বলেন, পূর্ণতার কোনো অজুহাত দিতে ইচ্ছে করে না তার কথাটা না শোনার। সে চুপচাপ জাওয়াদের পাশের চেয়ারে বসে নাস্তা করতে থাকে সকলে একসাথে। খাওয়া শেষ করে মিস্টার শেখ উঠবেন, তখন পূর্ণতা বলে, বাবা আপনাদের একটা পারমিশন নেওয়ার ছিল। কি পারমিশন? আমার বাবার শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে। চাচা চাচি থাকলেও বাবার খেয়াল তেমন একটা রাখতে পারছেন না। আমি কি ও বাড়িতে গিয়ে থাকতে পারি 3-4 দিন? অবশ্যই পারো। তুমি যাও, এখানকার কিছু নিয়ে টেনশন করো না। তোমার বাবা সুস্থ হলে তারপর ওনাকে নিয়ে এসো। বেয়াইকে এই পর্যন্ত একদিনও দাওয়াত দিতে পারলাম না। বিষয়টা আমার কাছে ভীষণ অস্বস্তিকর। পূর্ণতা তার অস্বস্তি কাটাতে বলে, আব্বু আপনি এত কিছু ভাববেন না। বাবা তো দেশে ছিল না বেশ কিছুদিন। কানাডায় গিয়েছিল একটা বিজনেস পারপাসে। আর আব্বু সুস্থ হলে আমি তাকে আসতে বলবো। আমি তাহলে আজই অফিস শেষ করে যাই ও বাড়ি। আচ্ছা বেশ যেও। তাদের দুজনের কথা এতক্ষণ সবাই চুপ করে শুনছিল। কিন্তু পূর্ণতার শেষ কথাটা জাওয়াদের ভালো লাগে না। বাবার বাসায় যাবি ভালো কথা, তাই বলে আজই? সে মুখ গুমরা করে বলে ওঠে, তোমরা কথা বলো, আমি আসছি। লেট হলে বস পরে ঝাড়বে। মাঝ দিয়ে জেনিয়া বলে ওঠে, বস তো তোমার বউই ভাইয়া। ভাবিপু কি অফিসে তোমাকে বকে? শুধু আমাকে না, অফিসে প্রত্যেকটা এমপ্লয়ি তোর ভাবিপুর ভয়ে তটস্থ থাকে। একটু ভুলচুক হলে যা ঝাড়া ঝাড়ে, তুই দেখলে অবাক হয়ে যাবি। সকলে জাওয়াদের কথা শুনে অবাক হয়ে যায়। যেই মেয়ের ভয়ে এত মানুষ তটস্থ থাকে, সে বাসা এত সাধারণ, এত কোমল মনের কিভাবে থাকতে পারে? তাহলে কি সত্যিই পূর্ণতা তাদেরকে মন থেকে ভালোবাসে বলেই বাসায় এত সাধারণভাবে থাকে? তাই হবে। সবাই চলে যেতে থাকে নিজ নিজ কাজে। জিনিয়া তার স্কুলের জন্য রওনা হয়। মিস্টার শেখের আপাতত কোনো কাজ নেই। সে হয়তো কোনো বই নিয়ে বসবেন। আর মিসেস শেখ দুপুরের রান্না জোগাড় যন্ত্র করবেন। পূর্ণতা বের হতে নিবে তখনই মিসেস শেখ তার পেছন ডেকে ওঠে, শোনো মেয়ে, বিয়ে হয়েছে তোমার এখন, তাই এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না। নেহাত তোমার বাবা অসুস্থ, তাই অনুমতি পাচ্ছ। ফিরে এসে আমার সাথে সংসারের হাল ধরবে। সাবধানে থাকবে। এখন যাও। মিসেস শেখ কথাগুলো জাওয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে। এতে করে জাওয়াদের মনে হতে থাকে তার মা সত্যিই পূর্ণতাকে মেনে নিয়েছে। জাওয়াত খুশি খুশি মনে রওনা হয় অফিসের জন্য। তারা চলে যেতেই মিসেস শেখের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। সে তার রুম থেকে ফোন নিয়ে কিচেনে এসে কল লাগায় তার প্রাণপ্রিয় একজনের কাছে। পূর্ণতা আহমেদ বাড়িতে গিয়েছে আজ 3 দিন। আরো 2 দিন পর সে জাওয়াদের বাসায় যাবে বলে জানিয়েছে। পূর্ণতা তার বাবার বাড়ি যাওয়া তৃতীয়তম দিনে সে অফিসে আসে না। এ নিয়ে জাওয়াদ একটু চিন্তিত বোধ করলে কল লাগায় পূর্ণতার নাম্বারে। কিন্তু পূর্ণতা ফোনটা রিসিভ করে না। করবে কিভাবে? সে কাল রাত থেকে মাথা ব্যথা অচেতন প্রায়। ডাক্তার তাকে কড়া ঘুমের ওষুধ দিয়েছে, সেটা খেয়েই ঘুমাচ্ছে বর্তমানে। জাওয়াত পূর্ণতার কথা তার পিএ সিনথিয়াকে জিজ্ঞেস করে, কিন্তু সিনথিয়াও কিছুই বলতে পারে না। সেদিন সন্ধ্যায় জাওয়াত তার এক অসুস্থ কলিগকে দেখতে স্কার হসপিটালে যায়। সে তার কলিগের সাথে দেখা করে যখন ফিরছিল, তখন তার দৃষ্টি গিয়ে পড়ে এক মেয়ে ও বয়স্ক এক পুরুষের ওপর। তাদের পেছন থেকে দেখেই তার কেমন চেনা চেনা লাগে। মেয়েটাকে তার পূর্ণতার মতো লাগে, আর বয়স্ক লোকটাকে পূর্ণতার বাবার মতো। বয়স্ক লোকটি মেয়েটাকে ধরে ধরে নিউরোলজিস্ট ডাক্তারের কেবিন থেকে বের হয়। কিন্তু জাওয়াদের মন তাকে প্রশ্ন করে ওঠে, পূর্ণতা এখানে আসবে কেন?
সে যদি অসুস্থ হয় তাহলে তাকে জানায়নি কেন? নাকি আমারই ভুল হচ্ছে? সে তার প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি পেয়ে যায়। একজন মাঝবয়সী মহিলা ডাক্তার কেবিন থেকে বের হয়ে পূর্ণতাদের ডেকে তাদের ফাইলটা দেয়। মিস্টার আহমেদ সেটা নিতে ভুলে গিয়েছিলেন। পূর্ণতা ও মিস্টার আহমেদ যখন নার্সটির ডাক শুনে পেছনে ঘুরে, তখন তাদের চেহারা স্পষ্ট হয় জাওয়াদের কাছে। সে তার ধারণাই সঠিক। মেয়েটি পূর্ণতা ও বয়স্ক লোকটি তার বাবা মিস্টার আহমেদ। ডাক্তার ফাইলটা তাদের দিতেই পূর্ণতার বাবা সেটা নিজের হাতে তুলে নেয়। তারপর তারা আবারও ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা দেয়। জাওয়াদ একটু আবডালে ছিল বলে তারা জাওয়াদকে দেখতে পায়নি। পূর্ণতা অসুস্থ এই বিষয়টা জাওয়াদ আগেই ধরতে পেরেছিল। এমনকি অফিসেও সে পূর্ণতাকে জিজ্ঞেস করেছিল এই বিষয়ে, কিন্তু পূর্ণতা কথা কাটিয়ে দেয়। পূর্ণতারা হসপিটাল থেকে বের হয়ে যেতে জাওয়াদ লম্বা লম্বা কদম ফেলে সেই ডাক্তারের সামনে এসে উপস্থিত হয়। তারপর তাকে পূর্ণতার সম্পর্কে জিজ্ঞেস করে। ডাক্তার যদিও প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না, পরে জাওয়াদ তাকে জানায় সে পূর্ণতার স্বামী এবং প্রমাণ হিসেবে তাদের বিয়ের ছবিও দেখায়। ডাক্তার মহিলাটি পূর্ণতার মায়ের বান্ধবী। সে জানায় পূর্ণতার সামনেই তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ট্রাক পিষে দিয়ে চলে যায় পূর্ণতার মাকে। 7.5 কি 8 বছরের বাচ্চা মেয়ের মস্তিষ্ক এমন একটা ভয়াবহ দৃশ্য সহ্য করতে পারে না। একটা ট্রমায় চলে যায়, কথা বলা বন্ধ করে দেয় সকলের সাথে। পূর্ণতার বাবা ডাক্তার দিয়ে তাকে কাউন্সিলিং করে একটা দীর্ঘ সময় পর্যন্ত। তারপর আস্তে আস্তে সে ঠিক হয়, কিন্তু ডাক্তার তার বাবাকে কঠোর গলায় বলে দেয় তাকে কোনো প্রকার মানসিক চাপ না দিতে এবং হাসি খুশি থাকতে। সে কোনো প্রকার মানসিক চাপ নিলেই তার ব্রেনে বাজে ইফেক্ট ফেলবে। এর কারণে সে ব্রেন স্ট্রোকও করতে পারে। আজ পূর্ণতার শরীর একটু বেশি খারাপ হয়, তার বাবা জোর করে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার তাকে স্ট্রেস ফ্রি থাকতে বলেছে আর মেডিসিনও দিয়েছে। জাওয়াদ তাকে ধন্যবাদ দিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। হসপিটালের সামনে একটা টঙের দোকানে চা খেতে খেতে ভাবতে থাকে বিগত কয়েক দিনের কথা। গত কয়েকদিনের জন্যই পূর্ণতা অসুস্থ হয়ে পড়েছে, এটা বুঝতে বাকি থাকে না তার। তার মনটা আঁকুপাকু করছে পূর্ণতার সাথে কথা বলার জন্য। জাওয়াদ চায়ের দোকান থেকে বের হয়ে বাইকে ওঠার আগে কি মনে করে পূর্ণতাকে কল করে। এবার পূর্ণতা কলটা রিসিভ করে। সালাম বিনিময়ের পর জাওয়াদ জিজ্ঞেস করে, কেমন আছো? পূর্ণতা শান্ত গলায় জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আসলেই ভালো আছো? গলা শুনে তো তা মনে হচ্ছে না। পূর্ণতার প্রশ্নের উত্তর না দিয়ে জাওয়াদ পাল্টা প্রশ্ন করে। পূর্ণতা জাওয়াদের প্রশ্নের উত্তর দেয় না সাথে সাথে। কি বা দিবে? পূর্ণতার ভীষণ অভিমান হয়েছে জাওয়াদের উপর। সেই অভিমানের জেরেই তার বলতে ইচ্ছে করছে না জাওয়াদকে নিজের অসুস্থতার কথা। আবার মিথ্যেও বলতে পারবে না সে জাওয়াদকে, তাই চুপ থাকাকেই শ্রেয় মনে করে। পূর্ণতার মৌনতায় জাওয়াদের উত্তর পাওয়া হয়ে যায়। জাওয়াদ আজ প্রথমবারের মতো আবদার করে পূর্ণতার কাছে, বের হবে পূর্ণ? কোথায় যাব? আপনি বাসায় যাবেন না? শান্ত কোমল গলায় শুধায় পূর্ণতা। জাওয়াদ তার বাইকের সাথে হেলান দিয়ে বলে, আশেপাশে কোথাও যাই। নিয়মতান্ত্রিক জীবনে আজ না হয় একটু অনিয়ম করে বাসায় গেলাম। আচ্ছা, আমি তোমার বাসার সামনে আসছি। পূর্ণতা সম্মতি জানালে জাওয়াদ কল কেটে বাইকে বসে তা ছুটিয়ে নিয়ে যেতে থাকে পূর্ণতাদের বাসার উদ্দেশ্যে। তার মনের মধ্যে আলাদা এক খুশি দোল খাচ্ছে। পূর্ণতাকে নিয়ে আজই প্রথম বের হচ্ছে, তাও রাতে। বিষয়টা কেমন অদ্ভুত ঠেকে, কিন্তু কিছু করার নেই তার। মাঝে মধ্যে অদ্ভুত কাজকাম করে নিজেকে একটু প্রশান্তি দিতে হয়। সেদিন তারা রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে। পুরোটা সময় জাওয়াদের হাতে হাত রেখে ঘুরেছে পূর্ণতা। 10টার দিকে মিসেস শেখ ফোন দিয়ে জাওয়াদকে বাসায় আসতে বললে জাওয়াদ পূর্ণতাকে তার বাবার বাসার সামনে নামিয়ে দেয়। পূর্ণতা তাকে বাসাটার ভেতরে যেতে বললে জাওয়াদ বলে, আর কিছুদিন পর একেবারে জামাই আদর খেতে আসবো। পূর্ণতা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমার বাবা আপনাকে আপ্যায়নের জন্য বসেই আছে। এবার বাসায় যাও, বেশি দিন থাকা চলবে না বাপের বাড়ি।
কাল পরশু চলে আসবে বাসায়। পূর্ণতা জাওয়াদের কাছে এসে তার বুকের কাছের বোতাম নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে বলে, কেন? মিস করছেন বুঝি? তাই একটু করছি, কিন্তু তোমাকে না, তোমার হাতের রান্নাকে। পূর্ণতা রাগ দেখিয়ে চলে যেতে নেয়। জাওয়াদ হেসে তার হাত ধরে আটকে দেয়। তারপর তাকে নিজের দিকে ঘুরিয়ে হাসি হাসি মুখে বলে, নিজের খেয়াল রেখো, আর বেশি খারাপ লাগলে আমায় জানিও। কি, জানাবে তো? হুম, আসি তাহলে। আসো। পূর্ণতার হাত ছেড়ে দেয় জাওয়াদ। পূর্ণতা তাদের বাসার দিকে কয়েক কদম হেঁটে গিয়ে হঠাৎই থমকে যায়। তারপর হুট করে ছুটে জাওয়াদের কাছে এসে তার ডান গালে একটা চুমু দিয়ে দৌড়ে বাসার মেন গেটের ভেতরে চলে যায়। জাওয়াদ হা করে পূর্ণতার ভালোবাসায় সিক্ত গালে হাত রেখে তাকিয়ে তার প্রস্থান দেখে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বাইকে চড়ে বসে। মাথা হেলমেট পরে বাইক স্টার্ট দেওয়ার আগে শেষবারের মতো পূর্ণতা রুমের ব্যালকনির দিকে তাকায়। দেখতে পায় পূর্ণতা সেখানে দাঁড়িয়ে তাকে দেখছে। জাওয়াদ হাত নাড়িয়ে তার থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট করে চলে যায় নিজের বাসায়। পূর্ণতা আরো 2 দিন তার বাবার বাসায় থাকে। পঞ্চম দিনে সে অফিস করে জাওয়াদের সাথে ফিরে জাওয়াদদের বাসায়। জাওয়াদ কেমন উসকুস করছে আজ তার বাসায় আসা নিয়ে। অথচ এই জাওয়াত গত 2 দিন তাকে পাগল করে ফেলেছে সে কখন বাসায় আসবে এটা জিজ্ঞেস করে করে। পূর্ণতা দরজার সামনে দাঁড়িয়ে উৎফুল্ল মনে কলিং বেল চাপে। কলিং বেল চাপার পর পূর্ণতা জাওয়াদের দিকে তাকিয়ে দেখে জাওয়াত কেমন ঘামছে। আজ ওয়েদার নাতিশীতোষ্ণ, গরম না আহামরি। তাও কেন জাওয়াত ঘামছে তা তার বোধগম্য ছিল না। সে জাওয়াতকে জিজ্ঞেস করে, ঘামছেন কেন? আমি বাসায় এসেছি বলে ভয় পাচ্ছেন? তাহলে চলে যাই এখান থেকে। কথাটা বলেই পূর্ণতা উল্টো পায়ে হাঁটা দিলে জাওয়াত তার হাত ধরে থামিয়ে দেয়। তারপর শান্ত গলায় বলে, তোমার বাসায়, তোমার সংসারে তুমি ফিরে এসেছো, এতে আমার ভয় পাওয়ার কি আছে? কিন্তু একটা কথা রাখবে আমার। জাওয়াদের মুখে তোমার সংসার কথাটা শুনে পূর্ণতা থমকে যায়। সত্যি এবার তার একটা সংসার হলো বুঝছি। হলোই তো, জাওয়াত বলল তো মাত্র এই সংসার তারও। পূর্ণতা ইমোশনাল হয়ে যায়। সে ভেঙে আসা গলায় বলে, কি কথা? বলেন, আমি আপনার সব কথা রাখবো। যে কোনো পরিস্থিতি আসুক না কেন তা ধৈর্য ধরে মোকাবিলা করবে। অধৈর্য হয়ে চোটপাট করবে না। কি, মনে থাকবে তো? আপনি আমার ধৈর্যের পরিমাণ জানেন না শেখ সাহেব। তাদের কথার মাঝে দরজা খুলে দেয় কেউ একজন। দরজা খোলার আওয়াজে তারা দুজনে সেদিকে তাকায়। জাওয়াত স্বাভাবিক থাকলেও পূর্ণতা হতভম্ব হয়ে যায় দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখে। পূর্ণতা তাদের রুমে থম মেরে বসে আছে। জাওয়াত শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তাকে এমন থম মেরে বসে থাকতে দেখে বুঝে যায় সে আঞ্জুমানের এ বাসায় আসাটা পছন্দ করেনি। কিন্তু তারও যে কিছু করার নেই। আজ সকালে এসেছে আঞ্জুমান। আগে প্রায়ই এমন আসতো হুটহাট। জাওয়াত পূর্ণতার সামনে হাঁটু গেড়ে বসে তার এক হাত নিজের 2 হাত দিয়ে চেপে ধরে। তারপর কিছু বলতে নিবে তার আগেই পূর্ণতা বলে, এজন্যই বুঝি আমি যখন আসার কথা বললাম তখন উসখুস করছিলেন, সরাসরি মানা করতে পারছিলেন না, আবারও আনতেও চাচ্ছিলেন না। আমি এসে বুঝি সমস্যা করে দিয়েছি? জাওয়াত পূর্ণতার এহেন কথা শুনে কিছুটা বিরক্ত বোধ করে। মেয়েটা এবার বাড়াবাড়ি করছে। কিন্তু সে তো আর পূর্ণতার মনের অবস্থা বুঝতে পারছে না। পূর্ণতার মনে জাওয়াতকে হারিয়ে ফেলার একটা আশঙ্কা তৈরি হয়েছে। জাওয়াত গমগমে গলায় বলে, প্লিজ পূর্ণতা, নির্বিদের মতো আচরণ করো না। আমি তখন দরজার সামনেও বললাম, তোমার বাসা, তোমার সংসারে তুমি এসেছো, এতে আমার সমস্যার কি আছে? আঞ্জুমান আমাদের মেহমান, আজ এসেছে, 2 দিন থেকে চলে যাবে। এটা নিয়ে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। দেখো, আম্মু আঞ্জুমানকে অনেক ভালোবাসে, বলতে পারো আমাদের চেয়েও। ওর সাথে কোনো ঝামেলা করে আম্মুর চোখে খারাপ হয়েও না। অনেক কষ্টে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। আমি আর কোনো জটিলতা চাচ্ছি না। আমি এবার একটু শান্তিতে সংসার করতে চাইছি। প্লিজ, তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট। জাওয়াদ এমন করে বলায় পূর্ণতা বেশ কষ্টই পায়। হ্যাঁ, সে সিন ক্রিয়েট করে, কিন্তু কেন করে? তাকে তো বাধ্য করায় সিন ক্রিয়েট করাতে জাওয়াদেরই পরিবার। এটা জাওয়াদ কেন দেখেও দেখছে না? শুধু কি তারা সকলে জাওয়াদের পরিবারের লোক বলে এত পার পেয়ে যাচ্ছে? সে কি চায় না শান্তিতে সংসার করতে?
সব সময় সবাই শুধু পূর্ণতার ভুলগুলোই দেখে কেন? এই সকল প্রশ্ন করতে ইচ্ছা হয় পূর্ণতার জাওয়াতকে, কিন্তু সে করে না। চুপচাপ মেনে নেয় জাওয়াতের কথাগুলো। রাতে সকলে একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে আঞ্জুমান সকলের সামনে পূর্ণতার হাত ধরে বলে, ভাবি, আগে যা হয়েছে হয়েছে, আজ থেকে ভিন্ন কিছু শুরু হবে। জাওয়াত ভাইয়া আমার ভাগ্যে ছিলেন না, তাই ওনার আর আমার বিয়ে হয়নি। এই নিয়ে আমার মনে আর কোনো আফসোস নেই। আমি সেসব কথা ভুলে গিয়েছি। আশা করি আপনিও সব ভুলে আমাকে জিনিয়ার মতো ট্রিট করবেন। সকলে আঞ্জুমানের কথা শুনে খুশি হয়। মিস্টার শেখ ও পূর্ণতা ও জাওয়াতের বিয়ে নিয়ে মন খারাপ করতেন, কিন্তু আজ আঞ্জুমানের কথা শুনে তার মনে জমে থাকা সকল সংশয় দূর হয়ে যায়। সকলে আঞ্জুমানকে ভালো মনের মেয়ে মনে করে, কিন্তু তাদের সকলের চেয়ে একজন ব্যক্তি তার সম্পর্কে ব্যতিক্রম ধারণা পোষণ করে। ব্যক্তিটি আর কেউ না, বরং পূর্ণতা। তার বাজ পাখির ন্যায় চোখ আঞ্জুমানের চোখের ভাষা পড়তে সক্ষম হয়। সে এখানে পূর্ণতার প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে তা বুঝতে পূর্ণতার একটু অসুবিধা হয় না। আর এর পেছনে কলকাঠি নাড়ছে তার প্রাণপ্রিয় শাশুড়ি, এটাও সে সহজেই ধরতে পারে। পূর্ণতা সকলের সামনে আঞ্জুমানের সাথে ভাব করে নেয়। তারা দুজন নিজেদের রুমে চলে যায়। জিনিয়ার স্কুল থাকায় সেও শুতে চলে যায়। মিস্টার শেখ ও আঞ্জুমানের সাথে টুকটাক কথা বলে নিজেদের রুমে চলে যায়। ড্রয়িং রুমে থেকে যায় শুধু মিসেস শেখ ও আঞ্জুমান। মিসেস শেখ আঞ্জুমানকে বলে, এবার নিজের সংসার নিজে বুঝে নে। আর হ্যাঁ, তোর ফুফুমণিকে সবসময় নিজের পাশে পাবি তুই, মা। তোমার জন্য শেষবারের মতো চেষ্টা করছি। এবার হয় মারবো, নয়তো মরবো। তাদের দুজনের ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে। পরের দিন সকালে পূর্ণতা নাস্তা বানাতে এসে দেখে আঞ্জুমান ইতিমধ্যে সকল নাস্তা বানিয়ে ফেলেছে। রুটি সেঁকছে সে বর্তমানে। পূর্ণতা কিচেনে প্রবেশ করতে করতে বলে, তুমি এত সকালে কিচেনে কি করছো? রান্না করছিলাম ভাবি। আর এত সকাল কই, 7টার উপরে বাজে। ঢাকায় এটাই তো অনেক। আর তাছাড়া তুমি শুধু শুধু মেহমান হয়ে রান্না করতে গেলে কেন? আমি তো আসছিলামই। আসলে কি বলো তো, আগে যেই কয়েকবার আমি এ বাসায় এসেছি, প্রতিবার জাওয়াত ভাইয়া আমার হাতে সুজির হালুয়া নাস্তায় খেতে চাইতো। আমি যতদিন থাকতাম, প্রতিদিন সকালের নাস্তায় এটা অবশ্যই থাকা লাগতো। তাই আর কি বানাতে চলে আসলাম। আঞ্জুমানের কথা শুনে পূর্ণতার মেজাজ খারাপ হতে থাকে। জাওয়াদের সুজির হালুয়া পছন্দ, ঠিক আছে, কিন্তু তার কথা হলো, তার স্বামীর জন্য তার না হওয়া সতীন কেন রান্না করবে? তার হাত তো ভালোই আছে। পূর্ণতা হাসতে হাসতে আঞ্জুমানের হাত থেকে খুন্তিটা নিয়ে নিজেই রুটি উল্টে দিতে দিতে বলে, আরে তোমার ভাইয়ার খাবারে কত পরিবর্তন যে এসেছে। মিষ্টি সে একদম খেতে চায় না। যদি জিজ্ঞেস করি কেন খেতে চান না, উত্তরে কি বলে জানো? কি বলে, তোমার মতো এত মিষ্টি একটা মেয়েকে খেয়েই তো কুল পাই না। আরো মিষ্টি খেলে তো অকালে ডায়াবেটিস রোগ ধরে যাবে। কি দুষ্টু লোকটা, ভাবো একবার। কথাটা বলে পূর্ণতা হাসতে থাকে। এদিকে পূর্ণতার এমন কথা আঞ্জুমানের শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দেয়। পূর্ণতা নিজের হাসি থামিয়ে বলে, তোমাকে এসব বলছি বলে কিছু মনে নিও না। আসলে আমাদের দুজনের বয়সের বেশি পার্থক্য নেই। আমরা ননদ ভাবি কম, বান্ধবী হয়ে থাকবো, কেমন? পূর্ণতা মুখে এমন কথা বলল, মনে মনে বলে, তোর মতো শাকচুন্নিকে আমার ছায়ার আশেপাশে আমি রাখতে চাই না, বিটকেল মহিলা। আঞ্জুমান পূর্ণতার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বাকি সময়টুকু পূর্ণতা এমন আজগুবি কথা বলতে বলতে সবগুলো রুটি সেকে ফেলে। আঞ্জুমান দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনে। তারপর পূর্ণতায় নাস্তার টেবিলে সাজিয়ে বলে, তুমি বসে রেস্ট নাও একটু, আমি তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসি। তাকে ডাকাও এক ধরনের যুদ্ধ, বুঝলে? এই সাত সকালেও বদলোকটার আবদারে শেষ থাকে না। যাই, যুদ্ধ জয় করে আসি। কথাটা বলে পূর্ণতা আঞ্জুমানকে চোখ টিপ দিয়ে মিট মিট করে হাসতে হাসতে নিজেদের রুমে চলে যায়। এরপর আঞ্জুমানের মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। আঞ্জুমান রক্তচক্ষু নিয়ে সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। দাঁত কিরমিরিয়ে বলে, আজ যেই দরজা তুমি বন্ধ করছো, একদিন সেটা তোমার স্বামী বন্ধ করবে, তাও তোমার মুখের ওপর।
শুধু অপেক্ষা করো নিজের কৃতকর্মের ফল পাওয়ার জন্য। পূর্ণতা রুমে এসে জাওয়াতকে পায় না। জাওয়াত নিজেই উঠে ফ্রেশ হতে চলে গিয়েছে। পূর্ণতা ঘর গুছিয়ে জাওয়াতের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে ঘরে পায়চারি করতে থাকে। আর জাওয়াতকে সে কিছুতেই হালুয়া খেতে দিবে না। প্রয়োজনে সে অফিস থেকে এসে বানিয়ে দিবে। তার জামাই কেন অন্য নারীর হাতের বানানো হালুয়া খাবে? সে কি অক্ষম নাকি বানাতে পারে না? পূর্ণতা ভেতরকার স্ত্রী সত্তা হিংসার আগুন জ্বলছে। মস্তে মস্তে বের হয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালে জাওয়াতকে দেখতে পায়। জাওয়াতও তার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, শুভ সকাল পূর্ণ। পূর্ণতা চঞ্চল পায়ে হেঁটে একদম জাওয়াতের সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে এক আলাদা অস্থিরতা খেলা করছে। জাওয়াত তাকে এমনভাবে আসতে দেখে ভরকে গিয়ে কয়েক কদম পেছনে যেতে নিলে পূর্ণতা তার গলায় থাকা টাওয়াল টেনে ধরে তাকে নিজের আরো কাছে নিয়ে আসে। হিসিয়ে বলে, এই জামাই, আজ যদি হালুয়ার দিকে হাতও বাড়ান না, তাহলে আপনাকে হালুয়া বানিয়ে আমি খেয়ে ফেলবো। পূর্ণতার কথায় জাওয়াত আরো ভরকে যায়। এই মেয়ের মাথায় সাত সকালে কি ভূত চাপলো আবার? জাওয়াত থতমত খাওয়া গলায় বলে, খাবো না কেন? তুমি তো জানো হালুয়া আমার পছন্দের। আমি বলেছি খাবেন না, তো খাবেন না। এর বদলে একটা মজার জিনিস খাওয়াবো আপনাকে। কি শুনবেন তো আমার কথা? কি খাওয়াবে? নাকানি চুবানি? ওটা তো রোজই খাই। জাওয়াদ একটু ভয় ভয় নিয়ে বলে, সত্যিই তো, এই মেয়ে আজ পর্যন্ত তাকে নাকানি চুবানি ছাড়া আর ভালো কিছু খাইয়েছে বলে তো মনে পড়ে না। পূর্ণতা তার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায়। তারপর বলে, না, আজ আমার কথা শুনলে একটা ভিন্ন জিনিসই খাওয়াবো। সেটাও মিষ্টিই হবে আমার যা মনে হচ্ছে। আচ্ছা চলো, দেখি তোমার কথা শুনলে কি খাওয়া। যদি জিনিসটা ভালো না হয় তাহলে তোমার একদিন কি আমার যতদিন লাগে। তারা দুজন সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলে এসে বসে পড়ে। সকলে যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে। এরই মাঝে আঞ্জুমান পাকামি করে হালুয়ার বাটিটা হাতে নিয়ে জাওদকে বলে, জাওদ ভাই, তুমি তো হালুয়াই নিচ্ছ না। তুমি তো আমার হাতের হালুয়া পছন্দ করো, নাও। কথাটা বলতে বলতে জাওয়াদের প্লেটে আঞ্জুমান হালুয়া তুলে দিতে নেয়। তখন পূর্ণতা টেবিলের নিচ দিয়ে জাওয়াদের পায়ে আস্তে করে খোঁচা মারে। জাওয়াদ খোঁচা খেয়ে পূর্ণতার দিকে তাকালে দেখতে পায় পূর্ণতা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। জাওয়াদ একটা ঢোক গিলে নিজের প্লেটটা সরিয়ে নিয়ে বলে, আজ হালুয়া খেতে মন চাচ্ছে না, এমনিতেই বেশি খাওয়া হয়ে গিয়েছে। জাওয়াদের কথা শুনে আঞ্জুমানের মুখটা চুপসে এইটুকুন হয়ে যায়। সে নিজের জায়গায় বসতে বসতে আর চোখে পূর্ণতার দিকে তাকালে দেখতে পায় পূর্ণতা নিজের প্লেটের দিকে তাকিয়ে হাসছে। আরো একবার পূর্ণতার কাছে গোহারা হেরে আঞ্জুমানের গা রাগে দাউ দাউ করে জ্বলতে থাকে। সকলে খেয়ে একে একে চলে যায়। পূর্ণতার জাওয়াত রুমে এসে নিজেদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। রেডি হতে হতে পূর্ণতা আয়নায় দেখতে পায় আঞ্জুমান ড্রয়িং রুমে বসে তাদের রুমের দিকে উকিঝুঁকি মারছে। তাদের রুমের লম্বা আয়নাটা একদম দরজার সোজাসুজি রাখা, যার কারণে দরজা খোলা থাকলে ড্রয়িং রুমে রাখা সোফা সহজেই দেখা যায় আয়নায়। দিনের বেলা দরজায় এঁটে বসে থাকতে একটু লজ্জাই করে পূর্ণতার, তাই তাদের রুমের দরজা অর্ধেক খোলা। সেই ফাঁক দিয়ে আঞ্জুমান উকিঝুঁকি দিচ্ছে। হঠাৎই পূর্ণতার মাথায় আরেকটা দুষ্ট বুদ্ধি খেলে যায়, তার না হওয়া সতীনকে জ্বালানোর জন্য। সেই প্রায়ই রেডি হয়ে গিয়েছে। যাওয়ার টাই বাঁধার জন্য তার পেছনে এসে দাঁড়ায়। পূর্ণতাকে বলে, তুমি তো রেডি হয়েই গিয়েছ, আয়নাটা একটু ছাড়ো এখন। পূর্ণতা লিপস্টিক লাগিয়ে জাওয়াদের দিকে ফিরে। তারপর জাওয়াদের টাই টেনে ধরে তাকে নিজের আরেকটু কাছে নিয়ে এসে নিজেই বেঁধে দেয় টাইখানা। জাওয়াত শান্ত বালকের ন্যায় দাঁড়িয়ে স্ত্রীর কাজ দেখতে থাকে। টাই বাঁধা শেষ করে পূর্ণতা বলে, আপনার মিষ্টি মুখ করানো বাকি আছে এখনো। করবেন নাকি একটু টেস্ট? এখন? তোমার আনতে আনতে লেট হয়ে যাবে অফিসের জন্য। বাসায় এসে না হয়। আনা লাগবে না, এখানেই আছে। কোথায়? উৎসুক ভাব নিয়ে জিজ্ঞেস করে জাওয়াত। পূর্ণতা তার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের দুই পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দুই হাত দিয়ে জাওয়াদের কাঁধ পেঁচিয়ে ধরে। তারপর হাসকি গলায় বলে, এই তো আমার কাছে। কথাটা বলে সে নিজেই তাদের দুজনের ওষ্ঠ এক করে দেয়। প্রথমবারের মতো গভীর ভালোবাসার মিষ্টিমুখ করা নিজের শ্যামসুন্দর পুরুষকে। অন্যদিকে তার এহেন কাজে জাওয়াদ হতভম্ব হয়ে যায়।
আঞ্জুমান হাঁ করে তাদের দেখতে গিয়ে সোফা থেকে ঠাস করে পড়ে যায়। হঠাৎ জাওয়াদের কি হলো সে নিজেই জানে না। সেও পূর্ণতার কোমর দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে তাকে আরেকটু উঁচু করে নিজের সাথে আরেকটুখানি মিশিয়ে নিজেও পূর্ণতার সাথে রেসপন্স করতে থাকে। এই একটু একটু কাছে আসা তো যেতেই পারে। গভীর স্পর্শ না হয় সকলের সম্মতি নিয়ে বিয়ের পরই হবে, তারও তো ইচ্ছে হয় বিটকেল রূপে এই প্রিয়তমাকে গভীর স্পর্শ দিতে। আঞ্জুমান আর সহ্য করতে পারে না তাদের এত মাখো প্রেম। ক্রোধে গজরাতে গজরাতে সে তার ফুফুমনের রুমে চলে যায়। সময়ের হুঁশ জ্ঞান হারিয়ে তারা একে অপরের ওষ্ঠে মেতে থাকে বহুক্ষণ। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে যখন শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়, তখন তারা একে অপরের থেকে মুক্তি নেয়। শুরুটা অদম্য সাহস ও নির্লজ্জের মতো করলেও কাজ শেষে পূর্ণতার অবস্থা লজ্জায় মরি হয়ে যায়। সে নিজের লজ্জা লুকাতে যাওয়াদের বক্ষকেই নিজের লজ্জা নিবারণের আশ্রয়স্থল হিসেবে বেছে নেয়। একটু সময় নিয়ে স্বাভাবিক হওয়ার পর জাওয়াদই প্রথম মুখ খুলে। সে পূর্ণতার লজ্জাকে আরেকটু বাড়িয়ে দিতে বলে, এমন মিষ্টি প্রতিদিন পেলে আজ থেকে হালুয়া নিজের জন্য হারাম করলাম। পূর্ণতা লজ্জা আরেকটু শক্ত করে জাওয়াতকে জড়িয়ে ধরে। জাওয়াত তাকে লজ্জা পেতে দেখে নিঃশব্দে হেসে ওঠে। সময় কেটে যায় আরো বেশ কিছুদিন। ইতিমধ্যে জিনিয়ার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সে কোমর বেঁধে লেগে পড়েছে ফার্স্ট পজিশন অর্জনের জন্য। সে যেমন পরীক্ষায় ফার্স্ট পজিশনের জন্য উঠে পড়ে লেগেছে, তেমনি আঞ্জুমান ও পূর্ণতার সাথে জাওয়াতকে হাসিল করার পরীক্ষায় নেমেছে। প্রায় 1 মাস হয়ে যাওয়ার পরও সে এখনো তাদের বাসায় রয়েছে। সে আর মিসেস শেখ উঠে পড়ে লেগেছে। জাওয়াদ মিস্টার শেখ ও জিনিয়ার কাছে পূর্ণতাকে খারাপ, অযোগ্য প্রমাণ করার জন্য। বিচক্ষণ পূর্ণতা তার শাশুড়ি মায়ের ভালো মানুষের নাটক ঠিকই ধরতে পেরে যায় এতদিনে। মিসেস শেখ ছেলে ও স্বামীর সামনে পূর্ণতার সাথে স্বাভাবিক আচরণ করলেও তাদের আড়ালে পূর্ণতাকে কষ্ট দিয়ে বিভিন্ন কথা বলেন। পূর্ণতাও এখন আর তার কথায় চুপ থাকে না, দুই একটা জবাব দিয়ে দেন কখনো সখনো। সেটা আবার মিসেস শেখ জাওয়াদের কানে ভিন্নভাবে উপস্থাপন করেন। এক কথায় বলা যায়, শেখ পরিবারের বর্তমান অবস্থা অনেকটা বাংলা সিরিয়ালের মতো হয়ে গিয়েছে। জাওয়াত পূর্ণতা এমন জবাব দেওয়ার আচরণ মোটেই ভালো চোখে দেখছে না, কারণ তার সামনে তার মা পূর্ণতাকে মেনেই নিয়েছে। জিনিয়ার পরীক্ষার পর তাদের আবারও বিয়ে হবে তাদের বাবা মায়ের উপস্থিতিতে, সম্মতিতে। তাহলে পূর্ণতা কেন এমন করছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। পূর্ণতা কয়েকবার তাকে বলেছে মিসেস শেখ এক এক সময় এক এক রকম আচরণ করেন তার সাথে, কিন্তু জাওয়াত সেগুলো বিশ্বাস করেনি। জিনিয়াও তার প্রিয় ভাবির পক্ষ নিয়ে কিছু বলতে পারে না, কারণ বেচারি বর্তমানে নিজের পড়া নিয়ে এত বিজি যে কোন দিকে নজর দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। আবার তার সামনে মিসেস শেখ বা আঞ্জুমান এমন কোনো আচরণও করেন না। এসব নিয়ে পূর্ণত যাওয়াদের মাঝে নীরব অভিমান চলছে। মাঝে যাওয়া একটু স্বাভাবিক হয়েছিল তাদের সম্পর্কটা, কিন্তু মিসেস শেখ ও আঞ্জুমান ষড়যন্ত্র করে আবারও আগের মতোই করে দিচ্ছে। একদিন ছুটির সন্ধ্যায় পূর্ণতা ও জিনিয়া ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিল। তখন আঞ্জুমান তাদের কাছে এসে জিনিয়াকে ধমক দিয়ে বলে, এই জিনি, তোর পড়ালেখা নেই? যা পড়তে বস, এত গল্প করার কি আছে যার তার সাথে। জিনিয়া কিছু বলবে তার আগে পূর্ণতা হালকা উঁচু গলায় বলে, এই, তুমি যার তার বলতে কাকে বোঝালে? এখানে যার তার কে আছে? যার কথাটা গায়ে লেগেছে তাকেই বলেছি। আঞ্জুমান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে কথাটা। পূর্ণতা এবার প্রচন্ড ক্ষেপে যায়। তার শ্বশুরবাড়ি এসে তাকেই যার তার বলছে, এই 2 দিনের উটকো ঝামেলা। পূর্ণতা আঞ্জুমানের সামনে এসে আঙুল দেখিয়ে বলে, মেহমান মেহমানের মতো থাকো। অন্যের বাড়িতে এসে এত বকবক করা শোভনীয় দেখায় না। পূর্ণতা, এটা কেমন ধরনের আচরণ? জাওয়াত তাদের রুমের দরজায় দাঁড়িয়ে কথাটা বলে। জাওয়াত এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে একজনের সাথে কথা বলছিল। পূর্ণতার গলার স্বর শুনেই বাহিরে আসছিল। তখন আঞ্জুমানের কথাটা স্পষ্টভাবে না শুনলেও পূর্ণতা যেহেতু উঁচু গলায় কথা বলছিল, তাই সে এই কথাটুকু শুনে উপরোক্ত কথাটা বলে। মিসেস শেখ তার রুমে থেকে সবই দেখছিলেন, কিন্তু এগিয়ে এসে কিছু বলছিলেন না।
কিন্তু এবার জাওয়াতকে আসতে দেখে সেও বাহিরে আসে। ভাব এমন একটা নেয় যেন সে কিছুই জানে না। মিস্টার শেখ বর্তমানে বাসায় নেই। জাওয়াত তাদের সামনে এসে বলে, পূর্ণতা, এসব কেমন আচরণ? ও আমাদের গেস্ট কম, আমাদের পরিবারের লোক। আমার কাজিন হয় আঞ্জুমান। আপনার কাজিন যে আচরণটা আমার সাথে করলো, সেটা বুঝে খুব ভালো ছিল? পূর্ণতাও খ্যাপাটে গলায় কথাটা বলে। জাওয়াত তার এমন আচরণে ভ্রু কুঁচকে নেয়। পূর্ণতা আগে কখনো এমন আচরণ করেনি তার সাথে। আর নাই বা উঁচু গলায় কারোর সাথে তেমন একটা কথা বলতে শুনেছে। জাওয়াত গুরু গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি করেছে আঞ্জুমান তোমার সাথে? ও আমাকে জারতার বলেছে, যিনি আমার সাথে বসে গল্প করছিল বলে। আমি জারতার? আমার কোনো পরিচয় নেই এই বাসায়? রাগে দুঃখে পূর্ণতার চোখে পানি এসে ভিড় করে। জাওয়াত পূর্ণতার কথা শুনে ও তার চোখে পানি দেখে অবাক হয়ে যায়। মানুষের মুখ মিথ্যে বলল, চোখ কখনোই মিথ্যে বলে না। চোখ মিথ্যে বলতে পারেই না। জাওয়াত এবার আঞ্জুমানকে জিজ্ঞেস করে, আঞ্জুমান, তুমি সত্যিই পূর্ণতাকে এটা বলেছ? আঞ্জুমান চোখ টিপে টিপে কাঁদো কাঁদো ভাব করে বলে, জাওয়াত ভাই, আমি শুধু জিনিয়াকে বলেছি ওর এক্সাম চলছে, পড়তে বসতে। গল্প করার জন্য তা আরো অনেক সময় পাবে। তখনই পূর্ণতা ক্ষেপে উঠে আমাকে এসব কথা বলা শুরু করে। তার কথা শুনে পাশ দিয়ে জিনিয়া বলে ওঠে, মিথ্যে কেন বলছো আপু? তুমি তো সত্যি। এই মেয়ে, বড়দের মাঝে তোমার কি কথা? থাপড়ে গাল লাল করে দিব। যাও পড়তে যাও। আজকাল উচ্ছনে যাচ্ছ মদত পেয়ে পেয়ে। মিথ্যে বলা শিখে গিয়েছ। কি হলো, যাও নিজের ঘরে। মিসেস শেখ জিনিয়াকে থামিয়ে দিয়ে কথাগুলো বলেন। জিনিয়া মায়ের ধমকে নিজের রুমে চলে যায়। পূর্ণতা বুঝে যায় সে জাওয়াদের থেকে মিছে সুবিচার আশা করছে। জাওয়াদ হয়তো তার কাজিনের কথাই বিশ্বাস করবে। তাকে তো আর ভালোবাসে না, যার কারণে তাকে বিশ্বাস করবে। সে চোখে অশ্রু নিয়ে নিজের রুমে চলে যায়। আঞ্জুমানও কান্নার ভান করে মিসেস শেখের রুমে চলে যায়। জাওয়াত তার পেছন পেছন যেতে নিলে মিসেস শেখ তাকে ডেকে ওঠে। তারপর জাওয়াতকে বলে, তোমাদের বিয়ে 2 মাস পেরিয়ে 3 মাসে পা দিতে না দিতে তোমার বউ এমন অশান্তি শুরু করে দিয়েছে। এমন করে সংসার চলে আধো। তোমার বউ এখন কি চাইছে একটু বলবে? আমার এতিম ভাতিজিকে নিয়ে ওর এত কি সমস্যা? মেয়েটার পেছন লেগেই থাকে। ও কি চাচ্ছে আলাদা সংসার করতে? তুমিও কি এটাই চাও? যা চাও স্পষ্টভাবে বলে দাও। আমি সব ধরনের উত্তর শোনার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আছি। জাওয়াত গম্ভীর গলায় বলে, এতদিন পূর্ণতার সাথে থাকার পরও যদি আপনার এটা মনে হয় আম্মা, তাহলে বলবো আপনি এখনো পূর্ণতাকে চিনতে পারেননি। ও শুধু আমায় নিয়ে না, আমাদের সকলকে নিয়ে সংসার করতে চায়। আঞ্জুমান যদি এতিম হয়, আমার বউও তো এতিম, তারও তো মা নেই। আপনি শুধু আঞ্জুমানেরটা দেখছেন, পূর্ণতার দিকটা ভাবছেন না কেন একবারও? মিসেস শেখ জাওয়াদের কথা শুনে হা হয়ে যায়। পূর্ণতার হয়ে স্ট্যান্ড নিচ্ছে জাওয়াদ। ছেলে তো মায়ের আঁচল ছেড়ে বইয়ের গীত গাইতে শুরু করে দিয়েছে। সে যে এটা কিছুতেই মানতে পারবে না। মিসেস শেখ হা হা করে বলেন, বাহ বাহ, 3 মাসে বইয়ের আঁচলে বাধা পড়ে গেলে যে। সত্য মিথ্যের মধ্যে ফারাক করতে পারছো না। কথাটা বইয়ের আঁচলে বাধা পড়ার না, কথাটা হচ্ছিল আঞ্জুমান পূর্ণতাকে জারতার বলা নিয়ে। পূর্ণতা জারতার হলো কিভাবে? ও আমার স্ত্রী, এই শেখ বংশের বউ। তোমার বউ বললো আর বিশ্বাস করে নিলে? আঞ্জুমান বলল তো ও কি বলেছিল জিনিয়াকে। আসলেই কি তাই? পূর্ণতাও তো সত্যিটা বলল। আপনি আপনার ভাতিজির কথা বিশ্বাস করতে পারলে আমি আমার স্ত্রীর কথা কেন বিশ্বাস করতে পারবো না আম্মা? তোমার স্ত্রী ইচ্ছে করে এসব বলেছে যাতে আঞ্জুমান এই বাসা থেকে চলে যায়। ও একটু আঞ্জুমানকে সহ্য করতে পারে না। এসব কি তুমি দেখছো না? আম্মা, আমি সবই দেখছি। আপনি হয়তো পূর্ণতাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেননি, কিন্তু আমি আমার স্ত্রীকে বিশ্বাস করছি। ও কিছুতেই আঞ্জুমানকে বাসা থেকে তাড়াতে এসব মিথ্যে কথা বলতে পারে না। আর ধরে নিলাম পূর্ণতা মিথ্যে বলছে, তাহলে জিনিয়া তো তখন সামনে ছিল। ওকে ডাকুন আবার। ও বলুক কে সত্যি বলছে আর কে মিথ্যে। আঞ্জুমান মিসেস শেখের ঘরে গিয়ে দরজার আড়াল থেকে সবই শুনছিল।
দাবার গুটি উল্টে যাওয়া এবার সে ঘাবড়ে যায়। সে ঘর থেকে বের হয়ে কাঁদো কাঁদো গলায় বলে, কাউকে ডাকতে হবে না জাওয়াত ভাই। আমি সব দোষ নিজের কাঁধে তুলে নিলাম। আর আমি কালই গ্রামে চলে যাব। ভাবিকে আমায় নিয়ে টেনশন করতে বলো না। ফুফি, একটু ঘরে আসো না। আমার ব্যাগটা আলমারির উপর থেকে নামাবো। মিসেস শেখ কিছু বলতে নিবেন তার আগেই জাওয়াত বলে, তোমাকে কেউ একবার এখান থেকে চলে যেতে বলেনি আঞ্জুমান। তোমার ফুফির বাসায় তুমি যতদিন ইচ্ছে ততদিন থাকো। কিন্তু তুমিই বলো, আজকের কাজটা কি তুমি ঠিক করেছ? পূর্ণতা জানতাম না, ও আমার বউ, মিসেস জাওয়াত শেখও, আমাদের পরিবারের বড় বউ। কথাগুলো বলে জাওয়াত চলে যায় বাসার বাহিরে। বাসার পরিবেশ তার মোটেই ভালো লাগছে না। এখন সে পূর্ণতাকে কিছু বোঝাতে গেল, পূর্ণতা উল্টাপাল্টা বলে তার মেজাজ আরো বিগড়িয়ে দিবে। সে রাতে জাওয়াত বাসায় ফিরতে ফিরতে একটু লেটই হয়ে যায়। পূর্ণতা না খেয়ে ঘুমিয়ে পড়ে। জাওয়াত বাসায় এসে অল্প কিছু খেয়ে সেও শুয়ে পড়ে। আজ আর নিচ থেকে আগ বাড়িয়ে পূর্ণতাকে বুকে টেনে নেয় না। অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। রুমের লাইট অফ হতেই পূর্ণতার চোখ খুলে তাকায়। জাওয়াতকে অন্যদিকে ঘুরে শুতে দেখে তার চোখ বেয়ে বেহায়া অশ্রু গড়িয়ে পড়ে। সে ভেতরে ভেতরে গুমড়ে কাঁদে, কিন্তু সে কান্নার আওয়াজ জাওয়াত পর্যন্ত পৌঁছায় না। দিন যত যায়, জাওয়াত ও পূর্ণতার মধ্যকার দেওয়াল আস্তে আস্তে বাড়তে থাকে। পূর্ণতা স্বাভাবিক হয়ে হতে পারছে না মিসেস শেখ ও আঞ্জুমানের জন্য। ইতিমধ্যে জিনিয়ার প্রায় অনেকগুলো পরীক্ষা শেষ। দুটো ভাইবা আছে শুধু। সামনে জাওয়াতের বার্থডে। পূর্ণতা জিনিয়ার সাথে প্ল্যান করতে থাকে জাওয়াতের বার্থডেতে কিভাবে সেলিব্রেট করা যায়। অফিসে তেমন গুরুত্বপূর্ণ কাজ না থাকায় আজ পূর্ণতা ছুটি নিয়েছে। সে বিকেলের দিকে জিনিয়াকে নিয়ে বের হয় জাওয়াদের বার্থডে উপলক্ষে গিফট কেনার জন্য। তাদের পিছু পিছু আঞ্জুমানও যায়, কিন্তু সে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটে। সে যে মার্কেটে যায় সৌভাগ্যবশত তার চাচাতো ভাই আরিয়ানও সে একই মার্কেটে যায়। আরিয়ান কাল দেশের বাইরে যাবে তার কিছু কাজের কারণে, সেজন্য সে শপিং করতে এসেছে। পূর্ণতা তাকে জিনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আরিয়ান নিজ ইচ্ছে থেকে পূর্ণতাদের পেছন পেছন ঘুরতে থাকে আর পূর্ণতার হাতে থাকা শপিং ব্যাগগুলো টানতে থাকে। শপিং শেষে তারা তিনজন কিছু স্ন্যাক্স খায়। আইসক্রিম খাওয়ার সময় আরিয়ান স্বভাব সুলভ পূর্ণতার নাকে একটুখানি লাগিয়ে দেয়, তারপর আবার নিচ থেকে মুছেও দেয়। তাদের দুজনের মধ্যে এত সুন্দর বন্ডিং দেখে জিনিয়া মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে আঞ্জুমান তাদের ছবি তুলে কতগুলো, সবগুলো ছবি এমন ভাবে তোলে যেগুলোতে পূর্ণতার ফেস দেখা গেল, আরিয়ানের মুখ দেখা যাচ্ছে না। মজা মস্তি করে তারা যখন বিদায় নিবে, তখন পূর্ণতা আরিয়ানকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে। এই মুহূর্তের ছবিও আঞ্জুমান তুলে নেয়। তারপর তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। এসে মিসেস শেখের সাথে ঘৃণ্য ষড়যন্ত্র করতে থাকে। তারা প্ল্যান করে এই ছবিগুলো এডিট করে জাওয়াতকে পাঠাবে এবং আঞ্জুমান নিজেই ফাহিম নামে একটা আইডি খুলে জাওয়াতকে পূর্ণতা ডাবল টাইমিং সম্পর্কে বলবে। পূর্ণতা তাকে চিট করেছে। জাওয়াত যদি তার কাছে প্রমাণ চায়, তখন সে এসব ছবি দেখাবে। এখনো পূর্ণতা তার সাথে সম্পর্ক রাখছে এসব বলবে। আঞ্জুমান তাদের প্ল্যান মতো সেদিন রাত থেকেই কাজে লেগে পড়ে। প্রথমেই সে পূর্ণতার সম্পর্কে বলে না। প্রথম দিন হাই হ্যালো বলে সমাপ্ত করে কথা। তৃতীয় দিন থেকে সে জাওয়াতকে নানান ধরনের কথা বলতে থাকে, এই যেমন সে একজনের থেকে দারুণভাবে প্রতারিত হয়েছে। জাওয়াত যতই তাকে ইগনোর করতে চায়, ফাহিম রূপী আঞ্জুমান ততই তাকে এসব স্যাড কথা বলতে থাকে। একসময় জাওয়াতও ভেবে নেয় আসলে ছেলেটি হয়তো কারো থেকে অনেক কষ্ট পেয়েছে এবং কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই বলে জাওয়াদের সাথে শেয়ার করছে। জিনিয়ার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পরশু জাওয়াদের জন্মদিন। পূর্ণতা ভাবে রাতের খাবার সবগুলো জাওয়াদের পছন্দ মতোই রান্না করবে। পরের দিন দুপুরে আবার বড়সড় পরিসরে রান্না হবে। জাওয়াদের জন্মদিনে 2 দিন আগে গ্রাম থেকে খবর আসে জাওয়াদের দাদা বাড়িতে জমি জমা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। মিস্টার শেখ যেন অনতিবিলম্বে গ্রামে যায়। মিসেস শেখ অসুস্থতার অজুহাত দিয়ে যান না তার সাথে। সে গেলে তো পূর্ণতাকে তাড়ানো কঠিন হয়ে যাবে। তারা ভাবে মিস্টার শেখ আসার আগে পূর্ণতাকে ছলে বলে কৌশলে বিদায় করবে। তারা বুদ্ধি করে জিনিয়াকেও পাঠিয়ে দেয় ঘুরে আসার কথা বলে। জিনিয়া যেতে চায় না, তাও মিসেস শেখ তাকে পাঠিয়ে দেয়। বাসায় রয়ে যায় শুধু পূর্ণতা, জাওয়াত, মিসেস শেখ ও আঞ্জুমান।
পূর্ণতা জাওয়াদের জন্মদিনের আগের দিন রাতের খাবারগুলো নিজেই রান্না করে। হাফ বেলা অফিস করে নিজের অসুস্থতার অজুহাত দিয়ে দুপুরের দিকে বাসায় এসে পড়ে সে। তারপর লেগে পড়ে রান্নার কাজে। সন্ধ্যার আগে সে সব রান্না শেষ করে ফেলে। শুধু মিষ্টিতে জাওয়াদের পছন্দের হালুয়াটা দেরি করে রাখে। রান্না শেষ করে রুমে আসতেই তার ফোনে কল আসে আহমেদ বাড়ি থেকে। তার বাবা হুট করে অসুস্থ হয়ে গিয়েছে, মেয়েকে দেখতে চাচ্ছেন। পূর্ণতা মিসেস শেখকে কোনো মতে এই খবরটুকু দিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে ছুট লাগায়। সে চলে যাওয়ার পর আরও একটি ঘৃণ্য চাল চালে মিসেস শেখ ও আঞ্জুমান। মিসেস শেখ তার ওষুধের থেকে একটা ঘুমের ওষুধ আঞ্জুমানকে দিয়ে বলে সেটা গুঁড়ো করে যেন জাওয়াদের খাবারে দিয়ে রাখে সে। জাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়লে আঞ্জুমান ভোরের এলোমেলো কাপড়ে তার পাশে গিয়ে শুয়ে পড়বে, যাতে জাওয়াত ঘুম থেকে উঠে বুঝতে পারে রাতে দুর্ঘটনাবশত জাওয়াত ও আঞ্জুমানের মধ্যে কিছু হয়ে গিয়েছে। তখন জাওয়াতের আঞ্জুমানকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাতিজিকে দেওয়া ওয়াদা পূরণ করতে মিসেস শেখ এত উন্মাদ হয়ে গিয়েছেন যে নিজের ছেলেকে চরিত্রহীন প্রমাণ করতেও দ্বিতীয়বার ভাবছেন না। আঞ্জুমান তার ভাইয়ের মেয়ে, কিন্তু জাওয়াত, সে তো তার উদরের সন্তান। সেই সন্তানের সাথে এত বড় চক্রান্ত করতে তার একবারও বাধল না। আঞ্জুমান তার কথা মতো কাজ করে ঠিকই, কিন্তু কিছুটা পরিবর্তন এনে করে। সে মিসেস শেখকে মিথ্যে বলে বাহিরে গিয়ে উত্তেজনা বৃদ্ধির ওষুধ নিয়ে আসে। তারপর সেই ওষুধ গুঁড়ো করে জাওয়াদের জন্য বানানো হালুয়ায় মিশিয়ে দেয়। রাতে তারা তিনজন একসাথে খাবার খায়। জাওয়াতকে পূর্ণতা আগে থেকে বলে রেখেছে সে তার বাবাকে দেখতে গিয়েছে। তার বাবা এখন ঠিক আছে, সেও রাতে হয়তো এসে পড়বে। জাওয়াত খাবারগুলো মুখে দিয়ে বুঝে যায় পূর্ণতা রান্না করেছে। সে তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। জাওয়াত পূর্ণতা আসার কথা জানলেও মিসেস শেখ ও আঞ্জুমান জানে না পূর্ণতা যে আজ আসবে। তারা ভাবে পূর্ণতা তার অসুস্থ বাবাকে রেখে আসবে না হয়তো, তাই তারা এমন একটা প্ল্যান এক্সিকিউট করে। পূর্ণতার কথা মতো জাওয়াত শুতে যাওয়ার আগে মেইন দরজায় শুধু লক করে, ছিটকানি দেয় না। পূর্ণতার আসতে রাত হবে দেখে যাতে কাউকে ডিস্টার্ব না করা লাগে, তাই পূর্ণতা এই কাজটা করতে বলেছে জাওয়াতকে। পূর্ণতা এক্সট্রা চাবি দিয়ে লক খুলে বাসায় প্রবেশ করতে পারবে তাহলে। প্রতিদিন রাতে জাওয়াতই মেইন দরজা লাগায়, এটা তার অঘোষিত দায়িত্ব। মিসেস শেখ ও আঞ্জুমান জাওয়াতকে দেখিয়ে নিজেদের রুমে চলে যায়। জাওয়াতও নিজের রুমে এসে শুয়ে পড়ে। একটু পরে ঔষধ তার কাজ দেখানো শুরু করে দেয়। জাওয়াদের প্রচন্ড অস্থির লাগতে শুরু করে, হাত পা কাঁপতে থাকে, চোখ ঘোলাটে হয়ে যায়। তখনই দরজা খুলে রুমে প্রবেশ করা আঞ্জুমান। সে একটা পাতলা শাড়ি পরে ভীষণ আবেদনময়ী ভাবে জাওয়াদের কাছে আসে। জাওয়াতকে বিভিন্নভাবে সিডিউস করতে চায়, কিন্তু জাওয়াদের অবচেতন মন তার ডাকে সাড়া দেয় না। আঞ্জুমান যখন একটু গভীরে যেতে চায়, তখনই সেখানে ভূতের ন্যায় প্রকট হয় পূর্ণতা। পূর্ণতা বাসার ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করেছে, তাই তার আসার কোনো প্রকার শব্দ আঞ্জুমান পায়নি। পূর্ণতা এসেই কিছুটা বুঝে যায় এখানে কি হচ্ছিল। পূর্ণতা রাগে কাঁপতে কাঁপতে আঞ্জুমানকে কতগুলো থাপ্পড় দেয়। আঞ্জুমান তার ভস্ম করে দেওয়ার ক্রোধের সামনে কিছুই করতে পারে না। পূর্ণতা নিজের ক্রোধকে কিছুটা সংবরণ করে আঞ্জুমানের চুলের মুঠি ধরে রাগে হিসিয়ে বলে, তোর কলিজা অনেক বড় রে, তুই কি করতে চাচ্ছিলি খেয়াল আছে? আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছিস। আজ যদি তোর কলিজা কেটে আমার পালা কুকুরকে না খাইয়েছি, তাহলে আমার নাম পূর্ণতা না। কথাগুলো বলে পূর্ণতা আঞ্জুমানকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে। ডাইনিং টেবিল থেকে যেই না ছুরি উঠে আঞ্জুমানকে আঘাত করতে নিবে, তখনই আঞ্জুমান হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো, আমি এসব করতে চাইনি। ফুফিমণি আমায় করতে বলেছে। উনি বলেছে এমনটা করলে জাওয়াত ভাইয়ার আর কোনো পথ খোলা থাকবে না আমাকে বিয়ে করা ছাড়া। এমনকি তুমিও হয়তো জাওয়াত ভাইয়াকে ভুল বুঝে ছেড়ে দিবে। আমি ফুফিমণির কথাতে আজ পর্যন্ত সব করেছি। আমাকে ছেড়ে দাও প্লিজ, মেরো না আমায়। নিজের জীবন বাঁচাতে আঞ্জুমান সব দোষ মিসেস শেখের ওপর দিয়ে দেয়। এদিকে মিসেস শেখ এমন করতে বলেছে শুনে পূর্ণতা হতভম্ব হয়ে যায়। সে ভাবতেই পারছে না একজন মা কতটা নিম্ন মনোমানসিকতার অধিকারী হলে এসব করতে পারে। নিজের ভাতিজিকে ছেলের বউ করবে বলে এত নিচে নেমে গেলেন উনি যে নিজের ছেলের চরিত্রে কালি লেপন করতে চাইছেন।
পূর্ণতা আঞ্জুমানের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এরই সুযোগ নিয়ে আঞ্জুমান পূর্ণতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে জিনিয়ার রুমে ঢুকে যায়। পূর্ণতা সেখানে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে নিচের রুমে চলে আসে। তার নিজের মাথায় ভো ভো করে ঘুরছে। রুমে এসে তার টনক নড়ে। উত্তেজনা বৃদ্ধিকর ওষুধ পুরোপুরিভাবে জাওয়াদের ওপর কার্যকর হতে শুরু করে দিয়েছে। জাওয়াদ যন্ত্রণায় ছটফট করছে দেখে পূর্ণতা তার কাছে এগিয়ে আসে। জাওয়াদকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার দেওয়াতে চায়, কিন্তু জাওয়াদের কারণে সেটা হয়ে ওঠে না। জাওয়াদ তাকে হ্যাঁচকা টান দিয়ে বেডে ফেলে নিজে তার উপর চড়ে বসে। ওষুধের কারণে সেদিন তারা অনিচ্ছাকৃতভাবে মিলিত হয়ে যায়। সম্পূর্ণটা হয় জাওয়াদের ঘোরের বশে। পূর্ণতা নিজেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু জাওয়াদের শক্তির কাছে সে পেরে ওঠে না। সকালে সর্বপ্রথম পূর্ণতারই ঘুম ভাঙে। তার ফোনটা অনবরত বেজে চলেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতে শুনতে পায় তাদের অফিসে আগুন লেগেছে। সংবাদটা পাওয়া মাত্রই সে কোনো মতে ফ্রেশ হয়ে ছুট লাগায় অফিসে। জাওয়াদের ঘুম ভাঙে আরো বেলা করে। ঘুম থেকে উঠে নিজের এলোমেলো অবস্থা ও রুমে তার এবং পূর্ণতার ছড়ানো ছিটানো পোশাক দেখে সে বুঝতে পারে রাতে কিছু একটা হয়েছিল তাদের, যা হওয়া উচিত ছিল না। তার আবছা আবছা মনে পড়ে একটা মেয়ে তার কাছে আবেদনময়ী ভাবে এসে নিজেকে জাওয়াদের কাছে বিলিয়ে দিতে চায়, কিন্তু রুমের লাইট অফ থাকায় সে মেয়েটার মুখ দেখতে পারে না। আবার দুটো মেয়ে চিৎকার চেঁচামেচির আওয়াজও পেয়েছে। রুমে যেহেতু তার আর পূর্ণতা জামা কাপড় পরে আছে, তাহলে মেয়েটা কি পূর্ণতা ছিল? পূর্ণতা কি তাহলে কাল খাবারের মধ্যে কিছু মিশিয়েছিল? না হয় তার অমন খারাপ লাগলো কেন? জাওয়াদের সবকিছু স্পষ্টভাবে মনে নেই, আবছা আবছা মনে আছে। সে যেহেতু পূর্বে এ জাতীয় ঔষধ কখনো সেবন করেনি, তাই ঔষধটা একটু বেশি রিয়াক্ট করেছে তার শরীরে। জাওয়াদ মনে মনে বেশ কষ্ট পায় তার মায়ের দেওয়া ওয়াদার খেলাফ করার জন্য। শরীর ভালো না লাগার কারণে আজ অফিসে যাবে না বলে ঠিক করেছে। সে ফ্রেশ হয়ে অফিসে জাস্ট একটা মেল করে দেয় তার না যাওয়ার কথা জানিয়ে। তারপর ফোনটা অফ করে রেখে দেয়। কাজটা করে জাওয়াদ বাইরে চলে আসে নাস্তা করতে। ড্রয়িং রুমে তার মা ব্যতীত আর কাউকে পায় না। নাস্তা করতে করতে হঠাৎই সে মিসেস শেখকে জিজ্ঞেস করে, আম্মা, কাল রান্নাগুলো কে করেছিল? পূর্ণতা করেছিল। কেন? না, এমনিতেই। আচ্ছা, কাল রাতের খাবার খাওয়ার পর আপনাদের কোনো প্রকার খারাপ লেগেছিল? কই না তো। আঞ্জুমান সকালে তাড়াতাড়ি উঠেই মিসেস শেখকে সবটা জানিয়ে দিয়েছে। শুধু সে যে ওষুধ পরিবর্তন করে অন্য ওষুধ দিয়েছে সেটা বলেনি। জাস্ট বলেছে জাওয়াদ ঘুমিয়ে পড়তেই সে রাতেই চলে গিয়েছিল তার রুমে। পূর্ণতা বাসায় এসে তাকে মেরে রুম থেকে বের করে দিয়েছে। এসব শুনে মিসেস শেখ আরো খেপে গিয়েছে। মিসেস শেখ জাওয়াদকে বলে, আমি ভাবছি তোমার আর পূর্ণতার দ্বিতীয়বার বিয়ে নিয়ে কথা বলবো তোমার বাবার সাথে। এ বিষয়ে তোমার কি মতামত? কথাটা শুনে জাওয়াদ তার মুখ নিচু করে ফেলে। ছেলেকে মাথা নিচু করে নিতে দেখে মিসেস শেখের খটকা লাগে। জাওয়াদকে সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মাথা নামিয়ে নিলে কেন? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু হয়নি, কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে আমার দ্বারা। কি ভুল? কাল আমার ওয়াদা ভঙ্গ হয়ে গিয়েছে, যেটা আমি আপনাকে করেছিলাম আম্মা। জাওয়াদের আর খুলে বলতে হয় না তার কথাটা। মিসেস শেখ বুঝে যায় জাওয়াদ কি বোঝাতে চেয়েছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে যায়, কিন্তু নিজের রাগটাকে মনের ভেতর চেপে রেখে এমন কিছু ইমোশনাল কথা বলে যা শুনে জাওয়াদ আরও নিজেকে গুটিয়ে নেয়। মিসেস শেখ মূলত তার সাথে ব্রেন গেম খেলে। জাওয়াদ মন খারাপ করে বাহিরে চলে যায়। সারাদিন বাহিরে বাহিরে এদিক সেদিক ঘোরাঘুরি করে বিকেলের দিকে বাসায় ফিরে, কিন্তু বাসায় ঢোকে না, বরং ছাদে গিয়ে বসে বসে আকাশ দেখতে থাকে। আকাশ দেখতে দেখতে হঠাৎই কি মনে করে ফোনটা অন করে। ফোন অন করতে একের পর এক নোটিফিকেশন, ফোন কল আসতে থাকে। জাওয়াদ দেখে পূর্ণতা তাকে কয়েকবার ফোন করেছে, মেসেজও করে জানতে চেয়েছে আজ কেন আসলো না, কিন্তু জাওয়াদ একটা মেসেজ বা ফোন কলে জবাব দেয় না। আসলে পূর্ণতাদের অফিসে আজকে বেশ ক্ষতি হয়েছে। পূর্ণতা তাই তার মেল চেক করার সুযোগ পায়নি, এজন্য সে ওই মেসেজ করেছে। জাওয়াদ ফোনটা আবারও বন্ধ করে দিবে তখনই আঞ্জুমানের ফেক আইডি থেকে মেসেজ আসে।
যাওয়া দোনোমনো করতে করতে মেসেজ সিন করে। প্রথমে টুকটাক হাই হ্যালো, কি করছেন এসব দিয়ে কথা শেষ হয়। তারপর আস্তে ধীরে আঞ্জুমান তার কাজ শুরু করে। আজই সে পূর্ণতাকে ফাঁসানোর জন্য পিকগুলো দিবে। ফাহিম রূপী আঞ্জুমান মেসেজে বলে, জানেন ভাইয়া, আজ ওই বেইমান সম্পর্কে আরেকটা জিনিস জানতে পেলাম। কি জানতে পেলেন? ছলনাময়ী নিজের অফিসের একজন ভদ্রলোককে নাকি জোর করে বিয়ে করেছে। বিয়ে করার পরও থেমে থাকেনি, আরেক ছেলের সাথে সম্পর্ক রেখেছে। এই মেয়েরা এত ছলনাময়ী কেন ভাইয়া? ওরা আমাদের মতো সহজ সরল ছেলেদের কষ্ট দিয়ে কি পায় বলেন তো? জানেন, ওর বাম কাঁধে একটা বড়সড় তিল আছে। ওর সাথে আমার সব হয়ে গিয়েছিল, যা একজন স্বামী স্ত্রীর মাঝে হয়। আমরা দুজন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ও আমাকে চিট করে ওর থেকে কম পয়সাওয়ালা একজনকে বিয়ে করে এখন আরেকজনের সাথে সম্পর্ক করছে। নিজের থেকে কম পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করেছে এজন্য, যাতে ওই ছেলে ওর টাকা দেখে মুখ বন্ধ করে রাখে। আমাদের ছেলেদের মাঝে কত লোভী আর ব্যক্তিত্বহীন পুরুষ আছে, কথাটা ভাবলেই অবাক হয়ে যায়। জাওয়াত ফাহিমকে সান্ত্বনা দিয়ে বলে, সবাই যদি ভালো হতো তাহলে পৃথিবীতে এত কষ্ট থাকতো না। তা তুমি ওই মেয়েকে এক্সপোজ করছো না কেন? ওর জন্য কত ছেলে ধোঁকা পাচ্ছে। কিভাবে করব সবটা বুঝতে পারছি না। আপনি যদি একটু সাহায্য করতেন। তুমি ওর বিরুদ্ধে তোমার কাছে থাকা সব প্রমাণ একসাথে করে ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাও। লাগলে থানায় জিডি করতে পারো। ভালো বলেছেন ভাইয়া। ওয়েট, আমি ওর পিক দেখাই আপনাকে। আরে আমি ওর ছবি দেখে কি করব? ফাহিম রূপী আঞ্জুমান জাওয়াদের কথার জবাব না দিয়ে পূর্ণতার ছবিগুলো দিয়ে দেয়। ফাহিমকে চিট করা মেয়ে হিসেবে পূর্ণতাকে দেখে জাওয়াদ হতভম্ব হয়ে ফোনটা হাত থেকে পড়ে যায়। এটা কি করে হতে পারে? পূর্ণতা কি করে এত ছেলের জীবন নষ্ট করতে পারে? পূর্ণতা একমাত্র তাকেই ভালোবাসে পাগলের মতো। জাওয়াদ উন্মাদের মতো ফোনটা হাতে তুলে মেসেজ করে, কি যাতা বলছে এসব? এই মেয়ে শহরের নাম্বার ওয়ান বিজনেসম্যানের মেয়ে। ওর কি কারণ থাকতে পারে এত এত ছেলেদের চিট করে টাকা হাতানোর? ভাইয়া, টাকা দিয়ে কি আর চরিত্র কেনা যায়? আর ওর বাবা এত টপ বিজনেসম্যান হয়েছে কিভাবে? মেয়েকে অন্যের বিছানায় পাঠিয়ে তো। জাওয়াদ মেসেজ দেখে কাঁপা কাঁপা হাতে ফোন লাগায় ফাহিমকে। ফাহিম ভয়েস চেঞ্জ অ্যাপস ব্যবহার করে ছেলের ভয়েসে কথা বলে। জাওয়াদ জিজ্ঞেস করে, তুমি এসব যা বলছো তা যে সত্য তার প্রমাণ কি? বিশেষ কিছু প্রমাণ নেই ভাইয়া। এই আপনাকে যে ছবিগুলো দিয়েছি তা ছাড়া আর কিছুই নেই। কিন্তু আমি কালেক্ট করছি প্রমাণ। এমন ছবি তো এই দিয়েও বানানো যায়। তাহলে সবাই তোমাকে কেন বিশ্বাস করবে? এগুলো রিয়েল পিক ভাইয়া। তাছাড়া ছবিতে দেখানো রেস্টুরেন্টে গিয়ে তাদের কাছে সিসিটিভি ফুটেজ দেখলেই আমার কথা সত্যতা প্রমাণ হয়ে যাবে। যা ওদের মাথা ভো ভো করে ঘুরতে থাকে। সে কলটা কেটে দিয়ে ছন্ন ছাড়ার ন্যায় নিচে বসে যায় ধপ করে। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে, পূর্ণতা কেন তাকে এমনভাবে ঠকালো? আচ্ছা, তার সবকিছুই কি অভিনয় ছিল? এত সূক্ষ্ম অভিনয় হয়? পরন্ত বিকেলে এক বুক কষ্ট নিয়ে সেখানেই বসে থাকে জাওয়াত অবিশ্রান্ত সময়ের জন্য। রাত 8:30টায় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে পূর্ণতা বাসায় ফিরে। কলিং বেল দিতে মিসেস শেখ গোমরা মুখ করে দরজা খুলে দেয়। পূর্ণতা তার গোমরা মুখ দেখেও না দেখার ভান করে নিজেদের রুমে চলে যায়। বড্ড বেশি ক্লান্ত আছে। তাদের অফিসের পার্কিং লটে কয়েকজনের গাড়ি পুড়ে গিয়েছে। পেছনের সাইডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এত কিছুর পরও পূর্ণতা এসব ঘটনা তার বাবাকে জানায়নি। লোকটার এমনিতেই হার্টে ব্লক ধরা পড়েছে। এখন এমন একটা দুঃসংবাদ জানলে, আল্লাহ না করুন তার বড় কিছু একটা হয়ে গেলে। রুমে এসে পূর্ণতার অবচেতন মন জাওয়াতকে খুঁজল, কিন্তু কোথাও জাওয়াতকে পেল না সে। জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সে শাওয়ার নিয়ে ঢোকার কিছুক্ষণ পরই জাওয়াত বাসায় ফিরল। সেও মন খারাপ নিয়ে রুমে চলে যায়। রুমে এসে যখন দেখে পূর্ণতা এই রাত 9টায় শাওয়ার নিচ্ছে, তখন তার মনের সন্দেহের বীজ আরেকটু প্রসারিত হয়। ভেবে নেয় আজই সে একটা মীমাংসা করবে এই বিষয় নিয়ে। পূর্ণতা শাওয়ার নিয়ে বের হয় 1 ঘন্টা পর। ওয়াশরুম থেকে বের হয়েও যখন পূর্ণতা দেখে রুমের লাইট নেভানো, তখন সে ধরে নেয় জাওয়াত আসেনি। সে চুলে পেঁচানো টাওয়ালটা খুলে চেয়ারে মেলে দিয়ে ওড়না নিয়ে সে রুম থেকে বের হয়ে শাশুড়ির রুমের দিকে হাঁটা দেয়। জাওয়াত কোথায় গিয়েছে এ সম্পর্কে জিজ্ঞেস করতে, কিন্তু সে মিসেস শেখের রুমে এসে শুনতে পায় কিছু তিক্ত কথা। মিসেস শেখ আঞ্জুমানের মাথায়
হাত বুলিয়ে দিতে দিতে বলছে, টেনশন করিস না মা, তুইই হবি আমার ছেলের বউ। কটা দিন অপেক্ষা কর। ওই উচ্ছনে যাও মেয়েটাকে কিভাবে তারাই দেখ শুধু তুই। তার কথা শুনে পূর্ণতা অনেক কষ্ট পায়। এই 2 মাস কি না করেছে এই পরিবারের জন্য, কিন্তু দিন শেষে উচ্ছনে যাওয়া মেয়ে শুনতে হচ্ছে তাকে। পূর্ণতা তাদের কথার মাঝে মিসেস শেখের রুমে ঢুকে বলে, এত কিছু করার পরও আমি কেন এত অযোগ্য আপনার পুত্রবধূ হিসেবে আম্মা? কেন আমাকে উচ্ছনে যাওয়া মেয়ে শুনতে হচ্ছে আজ? তাকে এমন হুট করে ঢুকে যেতে দেখে আঞ্জুমান ও মিসেস শেখ দুজনেই থতমত খেয়ে যায়। তারা দুজন ভয় পেয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। পূর্ণতা তাকে আবারও জিজ্ঞেস করে, কি হলো, বলছেন না কেন আম্মা? সময়ের সাথে সাথে এতদিন জমে থাকা সকল দুঃখ, কষ্ট, অভিমান ক্রোধ হয়ে বের হয়ে আসতে চায় পূর্ণতার। হালকা রোদের আলো এসে পূর্ণতার চোখে মুখে পড়তেই তার ঘুমটা আস্তে আস্তে ছাড়তে থাকে। একটা সময় পর তার ঘুম পুরোপুরি ছেড়ে গেলে সে চোখ খুলে নিজেকে এক অপরিচিত জায়গায় পেয়ে খানিকটা ভরকে যায়। কিন্তু তার সেই ভরকানি ভয়ে পরিণত হয় যখন সে দেখতে পায় তার আশেপাশে তাজওয়াদ নেই। সে লাফিয়ে ওঠে শোয়া থেকে। বেড থেকে নামতেই ডান হাতে পিনের খোঁচার মতো অনুভব হয়। সে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখে তার হাতে স্যালাইনের নল লাগানো। সে টান দিয়ে সেটা খুলতেই জায়গাটা দিয়ে টপ টপ করে রক্ত পড়তে শুরু করে। তখনই কেউ একজন কেবিনে প্রবেশ করে। কেবিনের দরজা খোলার শব্দে পূর্ণতা সেদিকে তাকালে দেখতে পায় একজন নার্স এসেছে। সে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যায় নার্সটির কাছে। তারপর অস্থির গলায় জিজ্ঞেস করে, এই নার্স, আমার ছেলে কই? আমার তাজওয়াত কই? কাল না আপনি আমার ছেলেকে নিয়ে গেলেন? কই, আমার তাজওয়াত কই? নার্সটি পূর্ণতাকে এমন করতে দেখে ভয় পেয়ে যায় খানিকটা। সে ভীতু গলায় বলে, ম্যাম, আপনি শান্ত হন। আপনার ছেলে ভালো আছে। ভালো আছে ভালো কথা, কিন্তু আমার ছেলে কই? দেন দেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি দেন আমার ছেলেকে আমার কাছে। পূর্ণতার অস্বাভাবিক আচরণে নার্সটির মনে এবার বেশি ভয় দেখা দেয়। সে শুধু বলে, আসুন আমার সাথে। কথাটা বলে সে পূর্ণতাকে পেছনে ফেলে নিজে আগে আগে হাঁটতে শুরু করে। পূর্ণতার পাশের কেবিনে এসে সে বলে, এই কেবিনে আপনার ছেলে আর তার বাবা আছে। ছেলের বাবা আছে শুনে পূর্ণতার চোখ বড় বড় হয়ে যায়। ছেলের বাবা আসবে কোথা থেকে? সে জানলো কিভাবে সে আর তাজওয়াদ এখানে আছে? আর এত কিছুর পর আবার ছেলের কাছে কি? তার ছেলেকে কেড়ে নিতে আসেনি তো জাওয়াদ? হ্যাঁ, তাই হবে। সেদিন তো কেমন করে জাওয়াদ বলছিল তার কোলে তাজওয়াদকে দিতে। সে দেয়নি, পালিয়ে চলে এসেছে তার সুখের একমাত্র ঠিকানাকে নিয়ে। সেদিন দেয়নি বলেই কি আজ নিতে এসেছে? সে কেন দিবে তার ছেলেকে ওই শেখদের? শেখরা সবাই তাকে এক আকাশ পরিমাণ কষ্ট দিয়েছে। সে তো একটু ভালো থাকতেই চেয়েছিল তাদের সকলকে নিয়ে। কিন্তু তারা তো বড় কঠোর হৃদয়ের মানুষ। পূর্ণ তার মস্তিষ্কে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খাবে নাই বা কেন? অতীত যে তার বড়ই কষ্টের, যে কষ্ট আজ তাকে এমন উন্মাদ করে তুলেছে। সে ছুটে কেবিনের ভেতরে প্রবেশ করে দেখে জাওয়াত ঘুমন্ত তাজওয়াতকে নিজের বুকে নিয়ে আদর করছে। দৃশ্যটা অন্য 5টা নারীর কাছে আনন্দের হলেও পূর্ণতার কাছে সেটা ভয়ের। সে জাওয়াদের কাছে এসে এক প্রকার ছিনিয়ে নেয় তাজওয়াতকে। তারপর নিজের আঁচলের তলে লুকিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, খবরদার, আমার ছেলেকে ছোঁয়ার চেষ্টা করেছেন তো? আমার ছেলের থেকে দূরে থাকবেন। আপনি না বলেছিলেন আপনার সামনে গেলে আমি আপনার মরা মুখ দেখব? তাহলে আজ কেন নিজ থেকে সেধে আসছেন নিজের মুখ দেখাতে? মরার শখ এত? যা ইচ্ছা করেন গে, কিন্তু আমারও আমার ছেলের ত্রিসীমানায় আসবেন না। আপনারা ভীষণ নিষ্ঠুর ও স্বার্থবাদী। পূর্ণতার রেহেন কাজে যাওয়ার থমকে যায়। অশ্রু এসে জমা হতে থাকে তার চোখের কোণে। সে ছলছল চোখ নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। ভুল তো কিছু বলেনি পূর্ণতা। আসলেই তো তারা নিষ্ঠুর। না হলে কি পারত সেদিন অত রাতে একা একটা মেয়েকে বাসা থেকে বের করে দিতে?
তার মাও তো নিষ্ঠুরতার সকল সীমা অতিক্রম করে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। জাওয়াদ তার কান্নাটা গিলে নিয়ে পূর্ণতাকে বোঝানোর জন্য তার সামনে এগিয়ে আসতে আসতে বলে, দেখো পূর্ণ, আমি কিছু করব না তাসকে। তাস তো আমারও সন্তান। ওকে একটু দাও না আমার কোলে। প্লিজ, একটু দাও। জাওয়াদের কথা শুনে পূর্ণতা হুংকার দিয়ে বলে ওঠে, ও আপনার সন্তান না, ও একমাত্র আমার সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আজ এই চরিত্রহীনের গর্ভ থেকে আসা সন্তানকে নিজের সন্তান বলতে বিবেকে বাধছে না? আমার চাচাতো ভাইকে আমার আশিক বাণীর চরিত্রহীন অপবাদ দিয়ে রাত 10টায় বাসা থেকে বের করে সেই পূর্ণতার উদরে জন্ম এই বাচ্চার। বলা তো যায় না এই কয়েক বছরে কত লোকের সাথে পূর্ণতা আর কিছু বলতে পারে না। জাওয়াত কানে হাত চেপে নিচে বসে পড়ে। চিৎকার করে বলে, চুপ করো, চুপ। আমি কিচ্ছু শুনতে চাই না। আল্লাহর ওয়াস্তে চুপ করো। তুমি চরিত্রহীন না, আর নাইবা ওই বাচ্চা তোমার কোনো পাপের ফল। ও আমার সন্তান, আমার আর তোমার ভালোবাসার ফসলও, আমাদের সন্তানও। জাওয়াদের কথা শুনে পূর্ণতা উন্মাদের মতো হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেকে নিয়েই কেবিনের দেওয়াল ঘেঁষে বসে পড়ে। বহু কষ্টে হাসি থামিয়ে বলে, ভালোবাসা? আপনার আর আমার মাঝে ভালোবাসা হলো কবে? যা ছিল সবই তো একতরফা। সবটুকু এফোর্ট শুধু আমার তরফ থেকেই ছিল। আপনি কবে আমায় ভালোবাসলেন? এই, মিথ্যে বলাটা কি আপনাদের রক্তের সাথে মিশে গিয়েছে? ওহো, আমি তো ভুলেই গিয়েছি। শিক্ষক যখন স্বয়ং মা হয়, তাহলে তার সন্তান এক্সপার্ট না হয়ে যাবে কোথায়? আপনিই তো বলেছিলেন, আমি আর আপনি মিলে কখনো আমরা হতে পারবো না। ভুলে গেলেন? এত দুর্বল স্মৃতিশক্তি আপনার তো ছিল না। যাও ধামাগুড়ি দিয়েই পূর্ণতার কাছে আসতে চায়, কিন্তু পূর্ণতা দেওয়ালের সাথে আরেকটু সিটিয়ে গিয়ে তাজওয়াতকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে আঙুল তুলে বলে, খবরদার, বলেছি না আমার ছেলের কাছে আসবেন না। বের হয়ে যান এক্ষুনি কেবিন থেকে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। যান, বের হন, বের হন। লাস্টের কথাটা পূর্ণতা একটু জোরেই বলে। জাওয়াদ আর আগানোর সাহস পায় না সামনে, কিন্তু সে কেবিন ছেড়ে বেরও হয় না। ধ্যাতার মতো সেখানে আগের মতো করে বসে থাকে নিচের দিকে তাকিয়ে। এদিকে তাদের দুজনের উঁচু গলায় কথা বলার শব্দে তাজওয়াদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে মায়ের শরীরের ঘ্রাণ পেয়ে নিজেও 2 হাত বাড়িয়ে পূর্ণতার গলা জড়িয়ে ধরে। তাজওয়াদের গলা জড়িয়ে ধরায় পূর্ণতা জাওয়াদের থেকে চোখ সরিয়ে নিজের বুকের উপর তাকায়। তাজওয়াদের মাথার উপর থেকে ওড়নাটা সরাতেই দেখতে পায় তাজওয়াদ ঘুমু ঘুমু চোখে তার দিকেই তাকিয়ে আছে। মাকে নিজের দিকে তাকাতে দেখে তাজওয়াদ দুর্বল গলায় বলে, মাম্মা, গুড মর্নিং। তাজওয়াদের মাম্মা ডাকে পূর্ণতার মাতৃসত্তায় প্রশান্তির বাতাস বয়ে যায়। এই তো তার বেঁচে থাকার একমাত্র কারণ। উপরওয়ালা একসময় তার থেকে অনেক কিছু নিয়ে গেল, সেগুলোর বদলে যা দিয়েছে তাতেই সে হাজারবার শুকরিয়া আদায় করে উপরওয়ালার কাছে। যারা তাকে ছেড়ে চলে গিয়েছে বা তাকে ছাড়তে বাধ্য করেছে, পূর্ণতা তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। অভিযোগ করবেই বা কেন? তারা কি আদতে পূর্ণতার কেউ ছিল নাকি? এই ছোট্ট নরম তুলো শরীরের প্রাণটা তার, একান্ত তার। তার থেকে জন্ম নেওয়া একটা জীবন্ত পুতুল। পূর্ণতা চট করে নিজের মুখ থেকে বিষাদ সরিয়ে নিয়ে হালকা হাসি ফুটিয়ে তোলে, ছেলের কপালে একটা দীর্ঘ চুম্বন এঁকে দেয়। তারপর হাসি হাসি মুখে বলে, আ ভেরি গুড মর্নিং আদর্শ না। ঘুম কেমন হলো আমার জান বাচ্চার? একটু একটু ভালো। পূর্ণতা ভ্রু কুঁচকে বলে, পুরো ভালো হয়নি কেন? রাতে আমার পি পেয়েছিল, তখন ওই দিন একতা মনস্টার পার্কে দেখেছিলাম না, উনি আমাকে কোলে নিয়ে পি করিয়ে এনেছে। আমি তোমাকে খুঁজেছি মাম্মা, কিন্তু মনস্টারটা বলেছে তুমি ঘুমাচ্ছ। কি মিঠু কথা বলে দেখেছো? তুমি আমাকে ছেলে কখনো ঘুমাও না তো। মনস্টারটা তোমাকে কোথাও আটকে রেখে মিঠু কথা বলেছে। আবার আসুক মিঠু কথা বলতে, তার জিরো ক্যাভিটি দাঁত দিয়ে কামড়ে দিবে। পূর্ণতা তাজওয়াদের কথা শুনে বুঝতে পারে রাতে জাওয়াদ হসপিটালে ছিল। জাওয়াদের এসব কাজ পূর্ণতার জাস্ট ন্যাকামি বই কিছুই লাগছে না। পার্কে সকলের সামনে কেঁদে কেটে মাফ চাওয়া। আজ সারা রাত হসপিটালে তাদের পাশে থেকে কি প্রমাণ করতে চাইছে সে? ভালোবাসে সে পূর্ণতাকে? জীবনেও বিশ্বাস করবে না পূর্ণতা এই কথাটা। এটা হয়তো তাদের মা ছেলের কোনো ছলনা। কিচ্ছু ভোলেনি সে।
হোক বিষাদের সেই দিনটা এসেছিল 5 বছর আগে, তাই বলে সে এত এত ছলনা, তাচ্ছিল্য, অপমান ভুলে যাবে? মরে গেলেও ভুলবে না পূর্ণতা সেই 2 মাস, আর না তাদের কাউকে মাফ করবে। কেন করবে? তারা প্রত্যক্ষভাবে পূর্ণতার বাবার মৃত্যুর জন্য দায়ী। তারা হত্যা করেছে তার ভালোবাসাকে, তার বাবাকেও। এতক্ষণ তাজাদ ও পূর্ণতার কথোপকথন এক প্রকার হা করে গিলছিল জাওয়াদ। তার তৃষ্ণা বুকটা যেন একটু একটু করে প্রশান্তির পরশ পাচ্ছে। তাজওয়াদের তোতা পাখির মতো চোখ মুখ টেরা বেঁকা করে কথা বলায় জাওয়াদের খুব করে ইচ্ছে করে ওই মায়াময় গাল জোড়া আদরে আদরে ভরিয়ে দিতে। পূর্ণতা যখন তাজওয়াদের সাথে মিষ্টি হেসে কথা বলে, তখন তার ইচ্ছে করে অনন্তকাল সে পূর্ণতার ওই হাসির দিকে তাকিয়ে থাকুক। তাজওয়াদ আবারও বলে ওঠে, মামা। পি কব্য। আচ্ছা, চলেন রাজকুমার, এই রাজমাতা আপনার সেবায় সবসময় নিয়োজিত। পূর্ণতা দুষ্টুমি মিশিয়ে কথাটা বলে। তাজওয়াদ মায়ের কথায় খিলখিলিয়ে হেসে দেয়। পূর্ণতা ছেলের গালে ঠোঁট দাবিয়ে চুমু দিয়ে তাকে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর তাজওয়াদের মাথার উপর আবারও ওড়না দিয়ে ঢেকে দিয়ে জাওয়াদের দিকে শক্ত চোখে তাকিয়ে কাট গলায় বলে, আমরা ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আপনি এই কেবিন ছাড়বেন। আমি চাই না আমার অসুস্থ ছেলে আপনাকে দেখে হাইপার হয়ে আরো অসুস্থ হয়ে যাক। সেদিন আর আজকের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ছেলে আপনাকে পছন্দ করে না। তাই তাকে নিজের দেখা দিয়ে হাইপার করে তুলবেন না। যদি আপনি বের না হন, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনাদের এসব নাটকের সাথে আমি খুব ভালো করে পরিচিত। তাই প্লিজ, লোক দেখানো ভালোবাসার দাবি নিয়ে আর একবার আমার সামনে আসবেন না। আপনারা কত বড় দুমুখো সাপ আমি 5 বছর আগেই জেনে গিয়েছি। আপনার আর আমার রাস্তা সেই 5 বছর আগে আলাদা হয়ে গিয়েছে। আজ এতগুলো বছর পরে আবারও সেই রাস্তা এক করতে চাওয়া মূর্খতামি ছাড়া আর কিছুই না। ন্যাড়া বেলতলা একবারই যায়, আর কোনোদিন তাজওয়াতকে নিজের সন্তান বলে দাবি করবেন না। ও আমার, একান্তই আমার। ও কখনোই আপনার আমার ভালোবাসার চিহ্ন ছিল না। ও হলো আপনার মায়ের ষড়যন্ত্রের ফল। সেদিন ঠিক সময়ে আমি বাসায় না আসলে ওর জন্ম হতো আঞ্জুমানের গর্ভে। আপনার অবচেতন মনের অনাকাঙ্ক্ষিত আগমনের ফল আমার তাজওয়াত। ও শুধুই আমার। কথাগুলো বলে পূর্ণতা গটগুটিয়ে হেঁটে সেখান থেকে চলে যায় ওয়াশরুমে। পূর্ণতা চলে যেতে জাওয়াদের চোখ দিয়ে টপটপিয়ে অশ্রু ঝরতে থাকে। আজ পূর্ণতার কথা শুনে যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি আফসোস হচ্ছে নিজের ওপর। নিখুঁত ভালোবাসা পাওয়ার পর নিজের দোষে হারিয়ে ফেলার জন্য সে আর সেখানে বসে থাকে না। বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর ওয়াশরুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বের হয়ে আসে কেবিন থেকে। বাহিরে এসে করিডোরের পাশে রাখা চেয়ারগুলোর একটাতে বসে পড়ে। ভাবিপু, একটা মেয়েলি চিকন গলার উক্ত সম্বোধন শুনে পূর্ণতার হাত কেঁপে ওঠে। তাজওয়াদের জ্বরের সিরাপটা পড়ে যায়। সেকেন্ডের ব্যবধানে সে অনুভব করে পেছন থেকে কেউ একজন খুবই শক্ত করে তাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। পূর্ণতা মেয়েটির সম্বোধন ও কাঁদতে শুনে বুঝে যায় সে কে। অন্যদিকে তাজওয়াত ড্যাব ড্যাব করে মায়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটাও চমকে গিয়েছে হঠাৎ ব্যক্তিটির চিৎকার দিয়ে ডেকে ওঠার কারণে। পূর্ণতা তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে নিজের থেকে সরায় না, আবার জড়িয়েও ধরে না। সে নিজেকে ধাতস্থ করে তাজওয়াতকে জ্বরের সিরাপটা খাইয়ে দেয়। আজ বিকালের দিকে তাকে হসপিটাল থেকে রিলিজ করে দিবে। ছেলেকে ওষুধ খাওয়ানোর পর পূর্ণতা তাকে শুয়ে দিয়ে বলে চুপচাপ ঘুমাবে, না হলে ডাক্তারকে বলবো ইঞ্জেকশন দিয়ে দিতে। তাজাদ অন্য 5টা বাচ্চার মতোই ইঞ্জেকশনে প্রচুর ভয় পায়। মায়ের কথা শুনে সে চটপট চোখ বন্ধ করে ফেলে। তাকে চোখ বন্ধ করতে দেখে পূর্ণতা এবার পেছনের দিকে ফিরে নিজের সাথে জড়িয়ে থাকা জিনিয়াকে ছাড়িয়ে নেয়। তারপর নিজ থেকে দূরত্ব বজায় রেখে কাঠখাট গলায় বলে, তোমার ভাই আর আমার মধ্যকার সম্পর্ক 5 বছর আগেই শেষ, এটা নিশ্চয়ই জানো। তাই অনুরোধ থাকবে, আমাকে কখনোই ওই নামে ডেকে লজ্জায় ফেলবে না। আর না আমার সাথে দেখা করতে আসবে। এখন আসতে পারো।
অশ্রুসিক্ত লোচনে জিনিয়া হা করে তার প্রিয় ভাবির দিকে তাকায়। এটা কি সেই পূর্ণতা যে তাকে নিজের বোনের স্থানে বসিয়েছিল? এই ভাবিপু আর 5 বছর আগের ভাবিপুর ভেতরে সে এক বিন্দু পরিমাণ মিল পাচ্ছে না। সেই ভাবিপু তাকে কতটা ভালোবাসতো, কখনোই এমন কাট গলায় কথা বলেনি। একটা ঝড় কোনো মানুষকে এতটা বদলে দিতে পারে? হ্যাঁ, পারেই তো। ঝড়টা যদি হয় প্রিয় মানুষের থেকে পাওয়া সবচেয়ে নিকৃষ্ট কষ্ট, তাহলে মানুষ কেন বদলাবে না? জিনিয়া পূর্ণতার কথা তো শোনেই না, উল্টো তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, ভাবিপু, ও ভাবিপু, আমার সাথে এমনটা করছো কেন আপু? আমার দোষ কোথায়? প্লিজ, আমার সাথে এমন করো না। আমার মা ভাইয়ের শাস্তি আমায় দিও না। তোমার থেকে দূরে চলে যেতে বলো না আপু। আমার তো কোনো বোন নেই। আমি তো তোমাকে আমার বোনের জায়গায় বসিয়েছিলাম। তাহলে তুমি কেন আরেকজনের ভুলের শাস্তি আমায় দিচ্ছ? আমার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। তাহলে আমি কেন শাস্তি পাবো? জিনিয়ার কথা আর কান্না শুনে পূর্ণতার বুক কেঁপে ওঠে। সেও তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাদের সকলকে। কিন্তু বিনিময়ে কি পেল? মানসিক টর্চার, চরিত্রহীন অপবাদ এবং শেষ পর্যন্ত এতিম তকমা। এত কিছুর পরও পূর্ণতা কঠোর হয়ে থাকতে পারে না। হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চায় বোনের মতো ননদকে, কিন্তু তার হাত মাঝপথেই থেমে যায় যখন সে দেখতে পায় কেবিনের দরজায় থাকা ছোট গোল গ্লাস দিয়ে জাওয়াদ উকি দিয়ে তাদের দেখছে। সে নিজের হাত উঠায় ঠিকই, কিন্তু জিনিয়াকে জড়িয়ে ধরতে নয়, বরং তাকে নিজের থেকে সরিয়ে দিতে। পূর্ণতা অনেকটা জোর করে জিনিয়াকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, এটা শাস্তি নয়, শিক্ষা। এটা তোমাকে কাউকে নিখুঁত, নিঃস্বার্থভাবে না ভালোবাসার শিক্ষা। এটা থেকে তুমি বুঝতে পারবে কাউকে নিখুঁত, নিঃস্বার্থভাবে ভালোবাসলে বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এবার তুমি কেবিন থেকে বের হবে, নাকি আমি সিকিউরিটি গার্ডস ডাকবো আমায় অযাচিতভাবে বিরক্ত করার জন্য? জিনিয়া পূর্ণতার কথা শুনে হাপুস নয়নে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার হিসকি উঠে যায়। তাও মেয়েটা সেখানে ধ্যাতার মতো দাঁড়িয়ে থাকে। জিনিয়া যাচ্ছে না দেখে পূর্ণতা গলা বাড়িয়ে টনিকে ডেকে ওঠে। টনি আসতেই পূর্ণতা বলে, ওনাকে সম্মানের সহিত বাহিরে ছেড়ে দিয়ে আসো। না শুনলে জোর করবে। আমি বিরক্ত হচ্ছি তোমার কাজে, টনি। এমনভাবে ডিউটি করলে কাল থেকে তোমার আশা লাগবে না। যে না সে এসে আমায় হুটহাট জড়িয়ে ধরে, কখন কি ইনজেক্ট করে মেরে রেখে যায় তার কি গ্যারান্টি আছে? তখন আমার ছেলেকে তুমি নিশ্চয়ই দেখবে না। আমার এতিম ছেলেকে আমারই মতো আপনজনহীন হয়ে সময়ের তালে এর ওর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। টনি মাথা নিচু করে অপরাধীর ন্যায় পূর্ণতার সব কথা শোনে। সত্যিই তার ডিউটিতে অনেক গাফিলতি হয়ে গিয়েছে। ম্যামের পারমিশন ছাড়া মেয়েটিকে ঢুকতে দিতে চায়নি সে, কিন্তু ওই কাইল্লা পাঠা এমন এক চোখ গরম দিল, টনি আর একটা শব্দ মুখ দিয়ে বের করার সাহস দেখাতে পারে না। পূর্ণতার কথাগুলো জাওদও শুনতে পায়। পূর্ণতার এক একটা বাক্য তার কাছে এক একটা বিশাল সাইজের পাথরের মতো লাগছে। যতই শুনছে ততই বুকটা ভারী হয়ে আসছে। তার হালকা ফুলকো ফুলকো মুখখানায় সে এই পর্যন্ত হাসি তো দেখতে পেলই না, বরং এমন গম্ভীর করে রাখে যা দেখলে তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। জিনিয়া পূর্ণতার কথা শুনে আবারও ঠোঁট ভেঙে কাঁদতে শুরু করলে পূর্ণতা ভীষণ বিরক্তি নিয়ে বলে, তোমাদের এই ভালোবাসার নাটক প্লিজ আমাকে দেখাতে এসো না। তোমরা কত বড় গিরগিটি আমি সেটা খুব ভালো করেই জানি। প্লিজ চলে যাও, আমাকে এর চেয়ে বেশি কঠোর হতে বাধ্য করো না। আমাকে যদি এই চোখের পানি দেখিয়ে বোঝাতে চাও তোমরা আমায় ভালোবাসো, বিশ্বাস করো, কাঁদতে কাঁদতে সাগর বানিয়ে ফেললো আমি পূর্ণতা তোমাদের দিকে দ্বিতীয়বার ফিরে তাকাবো না। প্লিজ দয়া করে আর এসো না। আমি আমার ছেলেকে নিয়ে সুখী আছি। এই সুখ আমার অনেক কষ্টের পর পাওয়া। আমাকে আমার মতো থাকতে দাও। জিনিয়া পূর্ণতার কথায় কিছুটা কষ্ট পায় ঠিকই, কিন্তু সে তো জানে তার ভাবিপু তার পরিবারের দেওয়া কতটা কষ্ট সহ্য করেছে।
জিনিয়া নিজের চোখের পানি নিজেই মুছে নেয়। তারপর বলে, তুমি আমাকে যতই বলো না আসতে, আমি শুনবো না। আমি জানি তুমি অভিমান করে আছো আমার ওপর। অন্যদের হয়ে আমি কথা বলবো না, বা তাদের হয়ে কোনো সাফাইও দিব না। তোমার সাথে যারা অন্যায় করেছে সকলে শাস্তি পাচ্ছে, আর পাবেও। কিন্তু তাদের জন্য তুমি আমায় শাস্তি দিতে পারো না আপু। ওই উপরওয়ালা জানেন আমার ভালোবাসা কতটা শুদ্ধ ছিল। আমি সেই শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে বারংবার আসবো তোমার কাছে। আজ চলে যাচ্ছি, কিন্তু আমাদের আবারও দেখা হবে, তাও খুব শীঘ্রই। সেদিন তুমি আমায় এভাবে ফিরিয়ে দিতে পারবে না, বলে দিলাম। তাহলে আমি অনেক কাঁদবো, বলে দিলাম। ভালো থেকো, আর পুস্কুটার সাথে নিজেরও যত্ন নিও। পূর্ণতা অন্যদিকে নিজের দৃষ্টি রেখে ঠায় দাঁড়িয়ে রয়েছে। যিনি একবার পূর্ণতাকে দেখে, আরেকবার তার পেছনে বেডে শুয়ে থাকা ছোট পুতুলটাকে দেখে। দুষ্টুটা আদো আদো চোখ খুলে তাদের দেখছে। তখন মায়ের মুখে ইঞ্জেকশনের কথা শুনে ভয়ে চোখ মেলে তাকাচ্ছে না, কিন্তু কৌতূহল চাপিয়ে ঘুমাতেও পারছে না। জিনিয়ার ইচ্ছে হয় অনেক আদর দিতে গুলুমুলু বাচ্চাটাকে, কিন্তু তাকে ছোঁয়া তো দূরের কথা, দেখতে পর্যন্ত দিচ্ছে না পূর্ণতা। পূর্ণতা যেন আজ পাথরে পরিণত হয়েছে। না হয় যে পূর্ণতা জিনিয়ার সামান্য কান্নাতে হাইপার হয়ে যেত, বড় বোনের মতো আগলে নিয়ে দূর করত তার কষ্টের কারণটি, সে আজ জিনিয়ার কান্না দেখেও দেখছে না। জিনিয়ার চোখ আবারও ভরে ওঠে অশ্রুতে। সে চোখ মুছতে মুছতে ছুটে কেবিন থেকে বের হয়ে আসে। জিনিয়ার পেছন পেছন টনিও কেবিনের বাইরে চলে যায়। পূর্ণতা কেবিনের দরজা লক করে পর্দা টেনে দেয়, যাতে জাওয়াদ তাদের দেখতে না পারে। তারপর ছেলের পাশে এসে শুয়ে ছেলেকে বুকে টেনে নিয়ে চোখ বন্ধ করে। একটু পর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নাক দিয়ে ফোঁস ফোঁস আওয়াজ বের হতে থাকে। ঠেলে বের হয়ে আসতে চাওয়া কান্নাকে কঠিনভাবে দমিয়ে রাখার জন্যই এমন শব্দ হতে থাকে। তার শুধু বারবার একটা কথাই মনে হতে থাকে, ভাইয়ের ইমোশনাল কথা কান্না দিয়ে যদি বাংলাদেশে না আসতো, তাহলেই হয়তো ভালো ছিল। সে কখনোই চায়নি আবারও তার অতীত তার সামনে এসে দাঁড়াক। পূর্ণতা যখন জানলো আরিয়ানের বিয়ের অনুষ্ঠান সিলেটে হচ্ছে, তখন সে সম্মতি দিয়েছিল দেশে ফিরে আসার, কিন্তু দেশে এসে যে এভাবে ফেঁসে যাবে তা তার কল্পনাতীত ছিল। বিকেলে তাজওয়াতকে রিলিজ করে দিলে পূর্ণতা ছেলেকে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। তার পেছনে থাকে তার ভাই আরিয়ান ও বডিগার্ড টনি। কেবিন থেকে বের হতেই তার দেখায় অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের সাথে। জাওয়াদের মা বাবা, জাওয়াদ এবং এমন আরো অনেকে, যাদেরকে সে চিনেও না। পূর্ণতা তাদের অদেখা করে চলে যেতে নিলে তার সামনে এসে দাঁড়ায় তার শ্বশুর মশাই, মিস্টার শেখ। বয়স্ক লোকটা বয়সের চেয়ে একটু বেশি যেন নেতানো লাগছে। 5 বছর আগেও এতটা বয়স্ক লাগতো না তাকে, যতটা না আজ লাগছে। লোকটা খুবই স্বাস্থ্য সচেতন ছিলেন, তাহলে তার স্বাস্থ্যের এমন আমূল পরিবর্তন কি করে হলো? প্রশ্নটা পূর্ণতার অজান্তে তার মন তাকে করে ওঠে। পূর্ণতা ছেলেকে পাশ নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই মিস্টার শেখ বলে ওঠেন, পূর্ণতা মা, বাবার সাথে কথা না বলেই চলে যাচ্ছ? অভিমানের পাল্লা কি একটু বেশিই ভারী হয়ে আছে? পূর্ণতা তার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এই লোকটা সত্যিই তার বাবার মতোই ছিল, কখনো মা ছাড়া কথা বলেনি। বিয়ের শুরুতে সে কিছুটা মুখ ফিরিয়ে রাখলেও কিছুদিন পর ঠিকই পূর্ণতাকে মেনে নিয়েছিল। একজন আদর্শবান ব্যক্তির মাঝে যা যা গুণ থাকা দরকার, সেসব কিছু এই বয়স্ক লোকটার মাঝে উপস্থিত রয়েছে। ওই বাসায় একমাত্র শুধু জিনিয়া ও তার শ্বশুর মশাই হতো তাকে মন থেকে ভালোবেসেছিল। সত্যিই কি ভালোবেসেছিল, নাকি মিসেস শেখের মতোই লোক দেখানো ভালোবাসা ছিল? পূর্ণতা নিস্তব্ধতার চাদর ভেদ করে শান্তভাবে বলে, আমার বাবা 5 বছর আগে মারা গিয়েছেন। আপনি আমার বাবা নন আঙ্কেল, প্রাক্তন শ্বশুর মশাই। রক্তের সম্পর্ক ব্যতীত পৃথিবীতে কেউ কারো আপন নয়। আর অভিমানের কথা বললেন আঙ্কেল, অভিমান তো তাদের উপর করা যায় যাদের আমরা ভালোবাসি। অধিকার থাকে তাদের ওপর আমাদের রাগ দেখানো। কিন্তু আপনাদের সাথে আমার এমন কোনো সম্পর্কই নেই যার জেরে আমি রাগ অভিমান করব। তাই এসব কথা বলে আমায় বিব্রত করবেন না। কিন্তু তুমি আমার ছেলের বিয়ে করা স্ত্রী, সেই হিসেবে আমাদের একটা সম্পর্ক রয়েছে মা। আমার পুত্রবধূ তুমি, আর তোমার কোলের বাচ্চাটা আমাদের বংশের উত্তরসূরি। আমার স্ত্রীর একটা ভুলের জন্য আজ এতগুলো বছর আমরা সবাই তোমার জন্য চোখের পানি ফেলেছি।
আমি সকলের হয়ে তোমার কাছে মাফ চাইছি। মিস্টার শেখ হাত জোড় করে বলেন কথাটা। সব ভুলে গিয়ে আবার তোমার সংসারে তুমি ফিরে আসো মা। ঘরে লক্ষ্মী ছাড়া ঘর নিষ্প্রাণ লাগে। ভুল, এটা কি আদৌ ভুল ছিল? নাকি পাপ, যাকে সে একজন আদর্শবান ব্যক্তি ভাবত? ভাবতো এই লোকটা নিশ্চয়ই ঠিক ভুল, পাপ পুণ্যের পার্থক্য করতে পারবে। কিন্তু সেও দিন শেষে পূর্ণতার ভাবনাকে ভুল প্রমাণ করলো। পূর্ণতা ভেবে পায় না, এত এত ভুল মানুষকে সে কি করে সঠিক ভেবে বসেছিল। পূর্ণতা মিস্টার শেখের থেকে চোখ সরিয়ে জাওয়াদের দিকে তাকিয়ে হতাশা নিয়ে বলে, আপনি আসলে মেরুদণ্ডহীন পুরুষ। সেমনিও মিস্টার জাওয়াদ শেখ। নিজে মানাতে না পেরে এখন বোন বাবাকে পাঠাচ্ছেন আপনার হয়ে সাফাই গাইতে। আপনার কি মনে হয় এসব করলে আমি দ্বিতীয়বারের মতো সে একই ভুল করব? জাওয়াদ তাড়াহুড়ো করে পূর্ণতার কাছে এসে অস্থির হয়ে বলে, বিশ্বাস করো, আমি ওদের কাউকে খবর দেইনি। ওদের সকলকে হুমায়ুন বলেছে। হুমায়ুন আসলে কে পূর্ণতা জানে না, জানার কোনো আগ্রহ দেখায় না। তার বিশ্বাসও হয় না জাওয়াদের কথা। সে নিজ থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে রূঢ় গলায় বলে, দূরত্ব বজায় রেখে কথা বলুন। কথা বলার সময় এমন শরীরের উপরে উঠে আসতে চান কেন? নাকি নিজের উপস্থিতি দিয়ে বোঝাতে চান আপনার কথায় না মানলে শক্তি খাটাবেন? পূর্ণতার এক একটা কথার বান জাওয়াতকে নিজের ভুলগুলো আরো বেশি করে মনে করিয়ে দিতে থাকে। জাওয়াত পেছনে সরে যায়। পূর্ণতা এবার তার শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে কাট গলায় বলে, আপনাকে আমি একজন আদর্শবান ব্যক্তি ভাবতাম। ভাবতাম আপনি ন্যায় অন্যায়, ভুল সঠিকের পার্থক্য করে সঠিক বিচার দিতে পারবেন। কিন্তু আমি এবারও ভুল হলাম। আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার মেয়ের সাথে যদি আমার মতোই এমন কিছু হতো, তাহলে কি আপনি পারতেন সেই ছেলের হাতে দ্বিতীয়বারের মতো নিজের মেয়েকে তুলে দিতে, নাকি সেই পরিবারের কাছে ফিরতে দিতেন? আপনার স্ত্রী পুত্র আমাকে শারীরিক মানসিক উভয় টর্চার অশান্তির মধ্যে রেখেছিল। তাও মানিয়ে নেওয়ার কম চেষ্টা করেছিলাম আমি? শেষে এমন এক জঘন্য গেম খেললো, যার কারণে আজ আমার সন্তানের পিতৃহীন হয়ে বড় হয়ে উঠছে। আমার বাবা আমার কষ্ট সইতে না পেরে চলে গেলেন কিছুক্ষণের জন্য। আপনার ছেলের বাবা অথবা মিসেস শেখের হাজবেন্ড না হয়ে একজন বোধসম্পন্ন মানুষ হয়ে ভাবুন তো, আমার কি এত কিছুর পরও ফিরে যাওয়া উচিত হবে? তাহলে কি গোটা নারী জাতিকে অপমান করা হবে না? মিসেস শেখ একটা চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। জাওয়াদের পরিবারের উপস্থিত অনেকেই অপরাধ বোধের কারণে মাথা নুয়ে নেয়। তারা সকলেই জানে মিসেস শেখ ও আঞ্জুমানের কীর্তিকলাপের কথা। পূর্ণতা কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে আবারও বলে, আর রইল সম্পর্কের কথা। সেটা শুধু কাগজে কলমে আটকে রয়েছে। চিন্তা করবেন না, আমি ঢাকায় যাই, এটারও একটা শেষ পরিণতি হবে। পূর্ণতার কথা শুনে সকলে চমকে ওঠে। শেষ পরিণতি মানে? শেষ পরিণতি বলতে কি ডিভোর্সকে বোঝালো পূর্ণতা? যাওয়া দেবার আগের থেকেও বেশি পূর্ণতার কাছে এসে অস্থিরভাবে পূর্ণতার গাল ধরে বলে, এই পূর্ণ, সম্পর্কের শেষ পরিণতি মানে? প্লিজ এমনটা করো না। তুমি আমায় যত শাস্তি দেওয়ার দাও, যত কষ্ট দিতে চাও দাও, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। আর নাইবা তোমাকে জোর করবো আমার কাছে ফিরে আসতে, কিন্তু ডিভোর্স না। নিজেকে আমার থেকে চিরতরে আলাদা করে দিও না প্লিজ। প্লিজ বউ, এমনটা করো না। মিসেস শেখ এতক্ষণ পরে পূর্ণতার কাছে এসে ভাঙা গলায় বলেন, বোমা, এতটা নিষ্ঠুর হয়েও না আমার ছেলের প্রতি। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না। দরকার হলে আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব। পূর্ণতা জোর করে জাওয়াদের হাত থেকে নিজের গাল ছাড়িয়ে নিয়ে মিসেস শেখের দিকে তাকিয়ে বলে, আপনার আমার পায়ে পড়া লাগবে না মিসেস শেখ। আমার বাবা এমন শিক্ষা দেয়নি যেই শিক্ষা আমাকে বলে একজন বয়স্ক মুরব্বীকে নিজের পায়ে ধরাতে। শুধু আমার বাবাকে ফিরিয়ে এনে দিন। আমার এই 5টা বছরের নিঃসঙ্গ দিনগুলো মুছে দিন। আমার সন্তানের আগমনে যেমন উৎসব মুখর পরিবেশ হওয়া উচিত ছিল, তেমন করে দিন। আমার সন্তান পৃথিবীতে এসেছে আজ 4 বছরের অধিক, অথচ সে বাবা ব্যক্তিটির স্পর্শ পেল না।
তার বুকের উষ্ণতার সাথে পরিচিত হতে পারল না। সর্বোপরি বাবা কি জিনিস সেটাই আমার সন্তান চিনে না। কেন পেল না সে এসব? কেন চিনে না সে তার পিতাকে? এসব প্রশ্নের উত্তর দিন। যদি দিতে পারেন তাহলে আমি আপনার ছেলের সংসারে ফিরব। মিসেস শেখ বলার মতো কোনো শব্দই খুঁজে পায় না নিজের শব্দ ভাণ্ডারে। কী বা বলবেন সে? বলার মতো মুখ রয়েছে তার? এই এতিম মেয়েটার উপর কম মানসিক অত্যাচার তো করেনি সে আর তার ভাতিজি মিলে। বলা হয়ে থাকে, শারীরিক অত্যাচারের চেয়ে মানসিক অত্যাচার বেশি কষ্ট দিয়ে থাকে। পূর্ণতা ছেলেকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু জাওয়াদ তার সামনে এসে এক অবান্তর আবদার উপস্থাপন করে। পূর্ণ, তাজওয়াতকে নিয়ে ফিরে চলো, আর একবার বিশ্বাস করে হাতটা ধরো। প্রাণ থাকতে কখনো অভিযোগের সুযোগ দিব না। তোমাকে একটা সুখের সংসার দিব। তোমার তো স্বপ্ন ছিল একটা সুখের সংসারের। জাওয়াদের কথা শুনে টনি আর আরিয়ান একে অপরের মুখ চাওয়াচাই করে। পূর্ণতা শান্ত দৃষ্টি নিয়ে জাওয়াদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সুখের সংসার? সেটার আশা কবেই ছেড়ে দিয়েছি। সে তো সুখেই আছে। তার ছেলেকে নিয়ে নিজের একটা ছোট সংসার গড়ে তুলেছে, যেখানে না আছে কোনো বিশ্বাসঘাতকতা, না আছে কষ্টের লেশ, আছে শুধু বিশুদ্ধ ভালোবাসা। পূর্ণতা শান্ত গলাতে বলে, আমার বাবার সাথে সাথে সেই স্বপ্নকেও কবর দিয়েছি 5 বছর আগে। এখন আপনি কি সরবেন আমার সামনে থেকে, নাকি আমি আরো কঠোর হব? জাওয়াদ এবার উচ্চস্বরে বলতে শুরু করে, না, সরব না আমি। কি করার আছে তুমি করে নাও। কোথাও যেতে পারবে না তুমি আমার ছেলেকে নিয়ে। যেতে হলে আমার সাথে যেতে হবে। একটা ভুল করেছি, মাফ চাইছি তো। লাগলে পা ধরবো, তাও মাফ করে দাও। এত জেদ কেন তোমার? জেদ করে আমার জীবনে এসেছিলে। আমি এনেছিলাম তোমাকে আমার জীবনে। কেন এসেছিলে? পূর্ণতা একটা বিষাদময় হাসি দিয়ে বলে, আমার জীবনের শ্রেষ্ঠতম ভুল ছিল ওই জেদটা করা, যার ফল আমি আজও বয়ে যাচ্ছি। সকলের এত কথাবার্তা, যা ওদের উচ্চস্বরে কথা বলার আওয়াজে ছোট তাজ ভয় পেয়ে যায়। সে মাকে 4 হাত পা দিয়ে আরেকটু পেঁচিয়ে ধরে মায়ের গলায় মুখ গুজে বলে, মাম্মা, তাজ ভয় পাচ্ছে। তুমি আমাকে লুকিয়ে নাও এই মনস্টারের থেকে। পূর্ণ তার ছেলেকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই তো সোনা, মা আছে না, ভয় পাওয়ার কি আছে? টনি আঙ্কেল, তোমার আলু মামা আছে, ভয় পেতে নেই বাচ্চা। তাজাদ মায়ের কথায় কিছুটা স্বস্তি পায়। জাওয়াত তাদের সামনে থাকায় সেও তাদের কথা শুনতে পায়। হুট করে জাওয়াত তাজাদকে নিজের কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে টেনে ধরে আর বলতে থাকে, আব্বু, এই তো বাবা, আসো আমার কাছে আসো। কোনো ভয় নেই সোনা, বাবা আছে না, আসো বাবার কাছে আসো। জাওয়াদের এমন টানা হেঁচড়ায় পূর্ণতা ভরকে যায়, আর তাজওয়াদও ভয় পেয়ে কাঁদতে শুরু করে। এরই মাঝে জাওয়াদের এক রিলেটিভ বলে বসে, বাচ্চাকে নিজেদের সাথে নিয়ে চলো। মা না আসলে না আসুক, বউ মানুষের এত ঢং দেখার সময় কোথায়? পূর্ণ তার ধ্যান তাজওয়াদের ওপর থাকলেও তার কানে কথাটা ঠিকই প্রবেশ করে। কথাটা তার মস্তিষ্কে গিয়ে বড়সড় একটা ধাক্কা দেয়। তাজওয়াদ তার বেঁচে থাকার একমাত্র কারণ, তার সন্তানকেও এরা কেড়ে নেওয়ার পায়তারা করছে। এত নিকৃষ্ট কেন এই শেখরা? হঠাৎই পূর্ণতা সকলকে অবাক করে দিয়ে জাওয়াতকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে। জাওয়াত হতভম্ব হয়ে পূর্ণতার মুখের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা চিৎকার করে বলে ওঠে, আমার ছেলে ত্রিসীমানায় তোদের মতো বেইমান। সুবিধাবাদীদের দেখলে এবার পূর্ণতার ভয়ঙ্কর রূপ দেখবি। এখন এত ভালোবাসা উতলে পড়ছে কেন? যখন একটু ভালোবাসার জন্য, একটু যত্ন স্নেহের জন্য দিনের পর দিন হাহাকার করে বেরিয়েছি তোদেরই চোখের সামনে, তখন তো তোরা দেখেও দেখিসনি। জোর করে ঢুকেছিলাম তোদের সংসারে, বের করে দিয়েছিস, চলে এসেছি। চাইলে আমার নির্দোষ হওয়ার প্রমাণ দিয়ে পুনরায় ঢুকতে পারতাম তোদের সংসারে, কিন্তু আমি করিনি। কেন করিনি জানিস? কারণ তুই তো আমার না। শ্বশুর বাড়িতে মেয়েদের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম থাকে তার স্বামী। সেখানে আমার স্বামী একজন মায়ের ভেবলা, মেরুদণ্ডহীন কাপুরুষ, যাকে তার মা কাঠপুতুলের ন্যায় যেমন ইচ্ছে তেমন করে নাচাতে পারে। আমার জীবনের মস্ত বড় ভুল তোকে বিয়ে করা, আর তার চেয়েও ভুল হলো তোকে ভালোবাসা। ভেবেছিলাম এমন চমৎকার ব্যক্তিত্বের পুরুষ নিশ্চয়ই স্বামী হিসেবে 10 আউট অফ 10 হবে, বাট আই ওয়াজ রং। আর আপনারা, পুরো শেখ পরিবারকে উদ্দেশ্য করে বলে, একদম লোক দেখানো ভালোবাসা দেখাতে আসবেন না আমায় বা আমার ছেলেকে।
আপনাদের ভালোবাসা কতটা শুদ্ধ আর গভীর সেটা 5 বছর আগেই দেখা হয়ে গিয়েছে। আমি শান্ত আছি, শান্ত থাকতে দিন। একবার তাণ্ডব শুরু করলে কেঁদে কুল পাবেন না। করিডোর ভর্তি চিকিৎসক, নার্স, স্টাফদের সামনে জাওয়াতকে হুমকি দিয়ে পূর্ণতার ছেলেকে বুকের সাথে চেপে ধরে বের হয়ে বসে হসপিটাল থেকে। তার পেছন পেছন আরিয়ান সহ টনিও ছুট লাগায়। পেছনে ফেলে রেখেছে হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা জাওয়াদ ও তার পরিবারকে। একটু আগে পূর্ণ তার কোমল হাতের থাপ্পড় ও এমন হুমকি শুনে সে সহ স্তব্ধ হয়ে গিয়েছে শেখ পরিবারের উপস্থিত সকলে। রাতে আরিয়ান বোনকে হাত ধরে নিয়ে আসে ডাইনিং সেকশনে। আজ পরিবারের সকলে একসাথে ডিনার করবে। কাল বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। এর জন্য সকালে বউটাকে নিয়ে আরেকবার শ্বশুরবাড়ি যেতে হবে। পূর্ণ তার মানুষের সমাগম কোনো কালে পছন্দ ছিল না। লোক দেখানো ভালোবাসে এমন মানুষের সান্নিধ্যকে সে বড্ড বেশি ঘৃণা করে। তাই সে যথাসম্ভব আত্মীয় স্বজন তথাকথিত বন্ধু বান্ধব এড়িয়ে চলে। আর আপনজনদের নিকৃষ্ট চেহারা সে বহু আগেই দেখে ফেলেছে। তাই আরো আগে এদের আশেপাশে না নিজে থাকে আর না তার ছেলেকে থাকতে দেয়। সারাদিন মা ছেলে রুমে বসে গল্প গুজব হইচই করবে। মন চাইলে একটু আশপাশ থেকে হেঁটে আসে মা ছেলে। ঢাকায় গিয়ে কি করবে সেটা এখনো সে ঠিক করেনি। আরিয়ান পূর্ণতাকে নিয়ে আসতেই সকলে কথা থামিয়ে তাদের দিকে তাকায়। আরিয়ান একটু মজা করে বলে, আজ আমাদের ডিনারে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হয়েছে আনাভিয়া আহমেদ পূর্ণতা এবং তার একমাত্র ছেলে তাজওয়াদ আহমেদ আদর। সকলে একটা বড়সড় হাততালি দিয়ে তাদের স্বাগতম করেন। সকলে হালকা হেসে সত্যি সত্যি হাততালি দিয়ে তাদের স্বাগতম করে। পূর্ণতা খানিক লজ্জা পেয়ে যায় ভাইয়ের এহেন কাজে। সে সকলের অগোচরে আরিয়ানের পিঠে একটা চিমটি কেটে বলে, তুমি সবসময় বেশি বেশি করো ভাইয়া। মন চাচ্ছে চুল টেনে টাকলু বানিয়ে দিই। মাফ চাই বোন আমার। মাত্র নতুন নতুন বিয়ে করেছি, এখন টাকলু বানিয়ে দিলে আমার সংসার শুরু হওয়ার আগেই ভেঙে যাবে। পূর্ণতা তার কথা শুনে হেসে দেয়। তারপর হাসি থামিয়ে বলে, তা আমার ভাবি কোথায়? তার সাথে এই পর্যন্ত দেখা হলো না আমার। কথাটা বলতে বলতে তারা হাঁটতে হাঁটতে ডাইনিং টেবিলের সামনে এসে উপস্থিত হয়। তাজওয়াতকে একটা চেয়ারে বসিয়ে নিজেও বসতে নেয়। তখনই আরিয়ান বলে, এই যে তোর ভাবিও এসে পড়েছে। মিট মাই ওয়াইফ, মিসেস আরিয়ান আঞ্জুমান রুহি। পূর্ণতা কথাটা শোনার সাথে সাথে ঝড়ের বেগে পেছনে ফিরে তাকায় আর চক্ষু গোচর হয় তার সুখের সংসারের ভাঙনের প্রধান ব্যক্তির মুখশ্রী। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।